ও শিট, লাইভ। নেটের অবস্থা তো ভালো না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো ভাইয়া চলে আসলাম আজকের ভুল লিখেছি। আজকে সরলরেখা এক ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে? সরলরেখা এক। আচ্ছা, ব্যাপার কি, ভুল হলো কেন? ক্লাস 2। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি অবস্থা? গতকালকে ভাইয়া একটু দেরি করে আসছিলাম, সেই জন্য আজকে একটু আগে চলে আসছি। ঠিক আছে, যদিও ভুলবশত, বাট একটু আগে চলে আসছি। আচ্ছা, বাকি সবাইকে একটু কানেক্ট হওয়ার সুযোগ দেই। কতজন মানুষ হইলো আমি একটু দেখি। আমি একটা জিনিস চিন্তা করছি, প্রতিদিন যদি আমার লাইভে মানুষ বাড়তে থাকে, আমি পরীক্ষা নেওয়া শুরু করব এবং পরীক্ষার সংখ্যাও বাড়ানো শুরু করব। যদিও ফ্রি, বাট প্রিমিয়াম কোর্স কেমন হয় সেটা একটু দেখাবো এবার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কিন্তু আপনাদের পার্টিসিপেশনটা জরুরি এখানে। তো কই আপনারা কতজন আছেন আমি না আসলে বুঝতে পারতেছি না। কি অবস্থা সবাই? আমার কথাবার্তা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবো সবাই, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, মানুষ বেশি নাই, মাত্র 68 জন কানেক্ট হয়েছে এখন পর্যন্ত। একটু অপেক্ষা করব। এখন কারেন্ট না গেলে হয়, বাহিরে ভীষণ ঝড় শুরু হয়েছে। আমি আশা করতেছি কারেন্ট যাবে না। ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই HSC 25, আমি 7.5 পর্যন্ত পারি, এখন কি এই ক্লাস করা ঠিক হবে? 7.5 পর্যন্ত পারলে তো এই ক্লাস করা ঠিক হবে, কেন সমস্যা কই? সরলরেখা এক, কোনো সমস্যা নেই। যে যেখান থেকেই করেন ভাইয়া, হচ্ছে যে এমসিকিউ করাচ্ছি মানে যে আমি খালি শর্টকাট দিয়ে চলে যাচ্ছি এমন কিন্তু না, আমি কিন্তু যথেষ্ট ভেঙে পড়াচ্ছি, যথেষ্ট বুঝায় পড়াচ্ছি। তো আমি চাচ্ছি যে যেইটুকুই পড়েন সেইটুকু আপনার কনসেপ্ট ক্লিয়ার হোক, ঠিক আছে? ওইভাবেই পড়ানোর চেষ্টা করতেছি। তো যাক, সব ক্লিয়ার। একজন জানাইছে অল ক্লিয়ার ভাইয়া, দুইজন জানাইছে। তো যেহেতু দুইজন জানাই দিছে ভাই, আর দেরি করবো না, দুইজনের ক্লিয়ার মানে সবার ক্লিয়ার। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দেই। আমার পরিচয় দেওয়ার আর কিছু নাই, কারণ আমার পরিচয় লেখাই ছিল, যাদের দেখার দরকার দেখে ফেলছেন। আচ্ছা, তো এখন দেখেন আমাদের টাইপ 1। আমাদেরকে কি বলেছে? পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো বা কার্তেশীয়কে পোলারে প্রকাশ করো। তো এটা প্রথম কথা না, প্রথম কথা হচ্ছে আমরা একটু কনসেপ্টটা দেখে আসবো, ঠিক আছে? কোনো একটা বিন্দু, কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা কি, কোন মাধ্যমে প্রকাশ করি? একটা বিন্দু আমি যখন বলে দেই, মনে করেন 2 3 বিন্দু, আমরা কিন্তু এটাকে ডিরেক্ট বলে দিই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বলে দিই। হ্যাঁ, তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন থাকে? এরকম থাকে, এক্স এক্সিস ওয়াই এক্সিস। ভাই বাইরে তুফান সাই সাই করতেছে। তো মনে করেন বিন্দুটাকে ভাইয়া নর্মাল বিন্দু ধরে নেই, এক্স ওয়াই বিন্দু ধরে নেই, একটা সাধারণ বিন্দু ধরে নেই, এক্স ওয়াই বিন্দু। হ্যাঁ, তো এই যে এক্স ওয়াই আমাকে দেওয়া থাকে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কাজ করে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমি কি বুঝি? যে একটা বিন্দু এক্স অক্ষ থেকে কত দূরে আছে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এটা বুঝতে পারি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা, তাই না? আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা কি বুঝতে পারি? একটা বিন্দু মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত কোণ উৎপন্ন করে, এটা আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে জানতে পারি। তাহলে বিন্দুটা মূল বিন্দু থেকে এত দূরে অবস্থিত, এই দৈর্ঘ্যটাকে ধরলাম আর, আর এই কোণটাকে ধরলাম থিটা। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স ওয়াই যেই বিন্দুটা নির্দেশ করবে, এই আর এবং থিটা দিয়ে সেই একই বিন্দু নির্দেশিত হবে। ঠিক আছে, আমার কথাটা খুব সহজ। ঠিক আছে, মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর দূরত্ব কত এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত কোণ উৎপন্ন করে, এই দুইটা দ্বারা যেই স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করছে সেটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা যদি এই বিন্দুকে নির্দেশ করি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা কি করতেছি? সেম কাজ, যে এখান থেকে এক্স পরিমাণ গেছি আর এখান থেকে ওয়াই পরিমাণ গেছি, এই যে এইটুকু দৈর্ঘ্য ওয়াই, এইটুকু দৈর্ঘ্য এক্স। তো এই এক্স এবং ওয়াই, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা যেই বিন্দুটা বোঝানো হয়েছে, এই আর এবং থিটা দ্বারা ওই একই বিন্দু বোঝানো হয়েছে। তাহলে এখন দেখেন, দুইটা ভিন্ন পদ্ধতি দ্বারা যদি একই বিন্দুকে বোঝায়, তার মানে কি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো আসেন সম্পর্কটা আমরা বের করি। হ্যাঁ, সম্পর্কটা খুব সহজ। আমরা কি জানি? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্বের মানটা কত? ওয়াই, আর অতিভুজের মানটা কত? আর। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা আপনাকে যদি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আপনাকে যদি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব দেওয়া থাকে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকে, মানে পোলার মানগুলা দেওয়া থাকে, মানে আর এবং থিটা যদি আপনাকে দেওয়া থাকে, আপনি আর সাইন থিটা ফেলে দিবেন, সাথে সাথে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে কোটি বা ওয়াই এর মানটা চলে আসবে। সেম ভাবে আমরা যদি আবার করি, cos থিটা ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। তো ভূমির মানটা কত? এক্স, আর অতিভুজের মানটা কত? আর। তার মানে আমরা এখান থেকে জানি এক্স ইকুয়াল টু কত? আর cos থিটা। আশা করি বুঝাইতে পারছি।
তার মানে এই যে দেখেন এই এক্স এবং ওয়াই এর সাথে আর এবং থিটার সম্পর্ক হয়ে গেল না, এই যে দেখেন ওয়াই এর সাথে আর এবং থিটার সম্পর্ক হলো, এক্স এর সাথে আর এবং থিটার সম্পর্ক হলো। তো আপনি কি মনে রাখবেন, আপনি মনে রাখবেন সব সময় এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আপনাকে যদি আমি আর এবং থিটার মান দিয়ে দিই, আপনি ওয়াই এর মান বের করতে পারবেন না? পারবেন, কিন্তু মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মানগুলো দিয়ে দিলে কোটির মান পারবো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মানগুলো দিয়ে দিলে ভুজের মানও বের করতে পারবো। তাইলে আমাকে যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, সেখান থেকে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুতে অলরেডি কনভার্সন করে ফেলছি। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? তো যদি বুঝে যাই তাহলে তো খুব ভালো। এখন ভাইয়া আবার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে বলতে এভাবে যাব। এখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে বলে, এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আপনার কিসের মান লাগে? আর এর মান লাগে। তাহলে দেখেন তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? এই যে দেখেন ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তার মানে অতএব আর ইকুয়াল টু কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এবং ওয়াই বিন্দু দেওয়া থাকে, তাহলে আমি কি করবো? আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলেই আমার এই আর এর মানটা চলে আসবে। তার মানে এক্স এবং ওয়াই বিন্দু, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এবং ওয়াই বিন্দু জানা থাকলে এই সমীকরণ দিয়ে আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এর মান বের করে ফেলবো। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? থিটার মানটা বাকি আছে। তো এই থিটার মানটা এখন আমরা বের করতে হবে। তো থিটার মানে গ্যাঞ্জাম আছে, বাট থিটার মানের গ্যাঞ্জামটা আমি সুরাহা করে দেবো খুব ভালোভাবে, এবং এই সুরাহাটা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন, কারণ জটিল সংখ্যা যখন করাবো এই একই জিনিস লাগবে, থিটার মানটা লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখেন তো, এখন এই থিটার মানটা এখানে হইতে পারে। এখন এমনও তো হইতে পারে বিন্দুটা এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? এটাকে বলে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে এক্স এর মানও পজিটিভ হয়, ওয়াই এর মানও পজিটিভ হয়, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে কি হয়? এক্স এর মানটা নেগেটিভ হয়, ওয়াই এর মানটা পজিটিভ হয়, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ হয়, মানে এক্স এর যে মান আসবে এখানে সেটাও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে কি হয় ভাইয়া? এক্স এর মানটা হবে পজিটিভ, ওয়াই এর মানটা হবে নেগেটিভ। আই হোপ এইটুকু সবার ক্লিয়ার। তো কোণের বিষয়টা ভাইয়া পরের পেজে এলাবোরেট করি, হ্যাঁ, পরের পেজে এলাবোরেট করে লিখে দিই, তাইলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। তো ভাইয়া কিছু জিনিস এখন মুছে ফেলবো, এই যে এই জিনিসগুলো এখন মুছে ফেলবো, এগুলো আপাতত আমার আর দরকার নেই, ঠিক আছে? আপাতত দরকার নাই, সেই জন্য এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তা আমরা কি নির্ণয় করতে যাচ্ছি? আমরা কোণ নির্ণয় করতে যাচ্ছি, কারণ অলরেডি আমি জানি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাকে যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে আর এর মান বের করতে পারি, আমি এখন থিটার মান বের করতে যাচ্ছি। তো এখন দেখেন তো, প্রথম কথা হচ্ছে এইখানে আমাকে যদি মান দুইটা দেওয়া থাকে, মান দুইটা হয় পজিটিভ নেগেটিভ বা যা খুশি দেওয়া থাকবে, মনে করেন 1 2 দেওয়া থাকলে আমি কি বুঝলাম? এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে আছে। তার মানে এই চিহ্ন দ্বারা আমি বুঝবো ও কোন চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগে যদি থাকে, প্রথম চতুর্ভাগে যখন থাকবে তখন থিটার মানটা কত হবে? দেখেন তো, থিটা, এইটা যদি থিটা আমরা চিন্তা করি, তাহলে আমরা কি জানি? টেন থিটা ইকুয়াল টু কত ভাইয়া? লম্ব বাই ভূমি। লম্বের মানটা কত? ওয়াই, আর ভূমির মানটা কত? এক্স। তার মানে এখান থেকে আমরা জানি থিটা ইকুয়াল টু কত? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখেন প্রথম চতুর্ভাগে যদি থাকে, এটা কিভাবে বুঝবো? এক্স এবং ওয়াই এর মান দেখে। তাইলে আমি প্রথম চতুর্ভাগের জন্য আমার যে থিটার মানটা বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার থিটার মানটা, সেটা আমি ডিরেক্ট থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা চিন্তা করে নিলেই হচ্ছে। আপনারা জাস্ট এটা মনে রাখবেন, ভাইয়া জাস্ট দেখাই দিলাম যে এটা কিভাবে আসলো। তাহলে ভাইয়া এখন যদি আপনারা অনেকে বলবেন ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে যদি এখানে থাকে, এখন এখানে থাকলে কি হয় আপনারাই আমাকে বলেন? এক্স এর মানটা হচ্ছে নেগেটিভ হয় আর ওয়াই এর মানটা কি হয় ভাইয়া? পজিটিভ হয়, তাই না? তো এখানে যদি থাকে, এখন ভাইয়া সবসময় এটা বলে দিব, আপনাদের মাথায় রাখবেন, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার যেই থিটাটা, সেটা হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যেই কোণ, সেটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন মনে করেন বিন্দুটা যদি এখানে থাকে, তাইলে হচ্ছে যে আমার এই যে মাইনাস এক্স মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, মাইনাস এক্স মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, হ্যাঁ, আর ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, তো মাইনাস এক্সকে আমি মডুলাস দিয়ে দিতে পারি। আর এই লম্বটা কি? লম্বটা হচ্ছে ওয়াই এর মান, তাই না? আর হচ্ছে আমার যে কোণটা সবসময় হইতে হবে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোণ, তার মানে কোণটা হইতে হবে এইটা। তো এখন একটা জিনিস চিন্তা করেন, এইখানে যদি আমি আরেকটা কোণ চিন্তা করি, গামা কোণ যদি চিন্তা করি, গামা কোণ কি আপনি বের করতে পারবেন? ডেফিনেটলি পারবেন। তার মানে টেন থিটা দিয়েই করবেন, টেন গামা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো তো দূরত্ব বুঝাচ্ছি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য আপনার বইয়ের মধ্যে মাইনাস প্লাস যাই দেওয়া থাকুক না কেন মডুলাস দিছে। তো ভাইয়া শুরু থেকেই ধরে নিচ্ছি দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য টেন গামা ইকুয়াল টু ওয়াই বাই এক্স লেখছি ডিরেক্ট, এই জন্য মডুলাস ইউজ করি নি, এত প্যারা কে নিবে? তাহলে এখান থেকে গামা ইকুয়াল টু কত? টেন ইনভার্স
ওয়াই বাই এক্স, এটা আমরা পেয়ে গেলাম তাই না? তাহলে এখন দেখেন গামাটা বের করা কি আপনার টার্গেট ছিল না? দ্বিতীয় চতুর্ভাগের যেই থিটাটা সেটা কি হইতে হবে? অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা হইতে হবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, এই পুরা কোণটা কত? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি থেকে যদি আমি গামা কোণ বিয়োগ করে দিই তাইলে আমার যেই থিটার মানটা দরকার সেটা আমি পাবো। কথা বুঝাইতে পারছি? তাইলে 180 তো আর আমরা লিখবো না, আমরা এখানে রেডিয়ানে হিসাব করব। তাহলে 180কে আমি পাই লিখতে পারি, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার যেই থিটার মানটা সেটা হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তো সেম ভাবে ভাইয়া বাকি দুইটা চতুর্ভাগ বলবো না, বাকি দুইটা চতুর্ভাগ জাস্ট লিখে দিব। ঠিক আছে, প্রথম চতুর্ভাগের জন্য আমার থিটার মানটা কি হবে? প্রথম চতুর্ভাগের জন্য থিটার মানটা হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সেম ভাবে করবেন বাকিগুলোও। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে থিটার মানটা কত হবে? দ্বিতীয় চতুর্ভাগে থিটার মানটা হবে থিটা ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে যখন, তখন থিটার মানটা হবে কত? থিটা ইকুয়াল টু হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগে এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস নিব না, বিন্দু যাই দেওয়া থাকুক না কেন, বিন্দু পজিটিভ নেগেটিভ যাই দেওয়া থাকুক না কেন, ভুজের মান পজিটিভ নেগেটিভ যাই দেওয়া থাকুক না কেন, সেখান থেকে আমরা বুঝবো কোন চতুর্ভাগে আছে। আর আমরা যখন লিখবো আমরা এইটুকু লিখবো। আর যদি আপনার প্লাস মাইনাসও বসাইতে মন চায় দুই পাশে মডুলাস দিয়ে দিবেন, তাইলেই হবে। হ্যাঁ, আর চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগে কত হবে? চতুর্থ চতুর্ভাগে থিটার মানটা হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই চারটা আপনি মনে রাখলেই চলবে। ঠিক আছে, এই চারটা মনে রাখলে আপনি থিটার মানটা যে কোনো সময় বের করতে পারবেন। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থিটার মানটা এইভাবে বের করতে পারবেন। আচ্ছা, এখন ভাইয়া একবার ফিগারটা আরেকবার আঁকায় দিই সাইডে, তাহলে আপনার জন্য ইজি হবে। প্রথম চতুর্ভাগ যদি এইটা হয়, থিটার মান হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণ। দ্বিতীয় চতুর্ভাগ যদি হয়, থিটার মানটা হচ্ছে এইটা। এই জন্য হচ্ছে টোটাল পাই থেকে এইটুকু অংশ বিয়োগ করে দিছি আমরা, এইটুকু বিয়োগ করে এটা পাইছি। তৃতীয় চতুর্ভাগে যদি হয়, তৃতীয় চতুর্ভাগ এখানে না, তাইলে দেখেন তো প্রথমে কি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা বের করতে হবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকু কত? পাই প্লাস হচ্ছে এই কোণটা, এই জন্য পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখছি। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগের জন্য ভাইয়া কি হবে? ভাইয়া চতুর্থ চতুর্ভাগের জন্য তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তো এটা হওয়ার কথা। তাহলে তো এটা হওয়ার কথা কত? টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স হওয়ার কথা, তাই না? হ্যাঁ, এটাও সঠিক, এটাও সমস্যা নাই। এটা কত? টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে এইটুকু বিয়োগ করে দিলাম, টোটাল 360 ডিগ্রি, 360 ডিগ্রি দিয়ে এইটুকু বিয়োগ করে দিলে হবে। কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক তো এইটাই, এইটার সাথে কোণ তো এটাও বলতে পারি আমি। এটা কোনো সমস্যা আছে? নাই। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোণটা ধরলাম। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক যদি এটা হয়, এটার সাথে কোনটা এখন নিচে কি এই ওয়াইজ। এখন দেখেন এগুলা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই বরাবর গেছে, এইভাবে ঘুরছে, মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। এন্টি ক্লকওয়াইজ ঘুরলে কোনগুলা হয় সবসময় পজিটিভ। আর ক্লকওয়াইজ এটার মধ্যে কি করছি দেখেন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ছোট কোণটা নিতে চাচ্ছি আমি, বড় কোণটা নিতে চাচ্ছি না। তো এই ছোট কোণটা নিতে চাচ্ছি বলে এটা কোন ওয়াইজ ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরলে কোণের মানটা কি হবে ভাইয়া? নেগেটিভ হবে। ঠিক আছে, এই জন্য ক্লকওয়াইজ ঘুরাইছি। ক্লকওয়াইজ কতটুকু ঘুরছে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স পরিমাণ ঘুরছে। তো সামনে মাইনাস দিয়ে দিছি, কারণ কি ক্লকওয়াইজ ঘুরছে। তো এগুলো এন্টি ক্লকওয়াইজ ঘুরাইছিলাম, এই জন্য এগুলো কি হয়ে গেছে? পজিটিভ পজিটিভ পজিটিভ। আর এটা ক্লকওয়াইজ ঘুরাইছি বলে এটা নেগেটিভ হয়েছে। এখন ভাই এটা কি হয় না? এটাও হয়। আপনার অনেক সময় হতে পারে যে উত্তরের মধ্যে এটা দেওয়া নাই, ওইটা দেওয়া আছে। আর অনেক সময় দেওয়া থাকবে উত্তরের মধ্যে এটা দেওয়া নেই, এটা দেওয়া আছে। তো যেটা দেওয়া থাকবে ওইটাই করবেন। আর ভাই কোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়? এটা হয়। তার মানে আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য এটা মেইনলি মাথায় রাখবো। আর মেন ফাংশনটা আশা করি সবাই বুঝছি। কারো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে ভাইকে একটু জানাইতে হবে যে ভাইয়া বুঝি নাই। একজন বললো যে ভাই কারেন্ট নাই। হাই 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 হাই, কারেন্ট নেই তো ভাই কমেন্ট করলে কি করি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন বেসিক যা দেওয়ার দিয়ে ফেলছি, আসেন খেলি। কি বলছে টাইপ ওয়ানে? কি বলছে? আর এবং থিটা দেওয়া আছে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি দেওয়া থাকে? আর দেওয়া থাকে এবং থিটা দেওয়া থাকে। আর এবং থিটা পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করলে স্থানাঙ্কের মান কত? ঠিক আছে, তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর থিটা আছে, সেটাকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করব, মানে এক্স ওয়াই এ প্রকাশ করব। তো বলছে স্থানাঙ্কের মান কত, মানে এক্স ওয়াই এর মান কত? একটু আগে ভাইয়া শিখে আসছি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর এর মানটা কত? 2। আর কস থিটা মানে কত? কস 60 ডিগ্রি। ঠিক আছে, আবার আমরা কি শিখছি? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে আর এর মানটা কত দেখেন? 2। আর সাইন থিটা, তার মানে সাইন এই থিটার মানটা কত? 60 ডিগ্রি। দেখছেন আমার কিন্তু ডিরেক্ট চলে আসলো। এখন আপনাদের অনেকের হয়তো বা এই কস 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি এগুলোর ভ্যালু মনে থাকে না। তো সবসময় এটা মাথায় রাখবো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান 1। এই একটা মনে রাখবো। কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হবে 1।
কস 30 ডিগ্রি মান কত হবে √3/2, কস 45 ডিগ্রি মান কত হবে 1/√2, কস 60 ডিগ্রি মান কত হবে হাফ, কস 90 ডিগ্রির মান কত হবে 0। ঠিক আছে, তো এইভাবে আমরা মনে রাখবো, আমরা খালি সাইনেরটা মনে রাখবো, কস টস বা সেক বা যাবতীয় যা আছে অটোমেটিক্যালি এটা থেকে বের করবো, তাইলে হচ্ছে আমাদের আর বেশি মনে রাখা লাগবে না। তাহলে এখন দেখেন আমরা কি পাইলাম 2 ইন্টু কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু কত, কস 60 ডিগ্রি ভ্যালু কত, কস 60 ডিগ্রি ভ্যালু হবে হাফ। ঠিক আছে, 2 ইন্টু হাফ, তার মানে এটার মান আসছে 1। তারপরে 2 ইন্টু সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তার মানে এটার ভ্যালু আসছে কত √3, তার মানে হচ্ছে 1, ঠিক আছে, খেয়াল করে দেখেন 1, কোথায় আছে, এই যে এটা আছে, এইটা হচ্ছে আপনার উত্তর। তাহলে দেখেন এইটা দেখেন 1√3, এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। দেখেন জিনিসটা কেমন, প্রথম চতুর্ভাগে থাকলে এই যে 1, মনে করেন এইটা, আর চিত্রটা তাহলে কেমন হবে, এটা তো আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখাইছি, তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর এর মান, এই যে আর এর মান হচ্ছে 2 আর এই থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। আই হোপ জিনিসটা কেমন হয় অ্যাকচুয়ালি সেটা আপনি বুঝতে পারছেন। দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক দেখাই দিলাম, কারো যদি সমস্যা থাকে ভাইয়াকে এখনই বলি যে ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমরা বুঝি, আমরা এবার পরেরটাই যাই। পরেরটায় কি বলছে, পরেরটায় বলছে -1, বি বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এত হয় বি এর মান কত। তো দেখেন -1, বি বিন্দু, এটা কি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা না, এখানে কি কোনো থিটার মান দেওয়া আছে, নাই, তার মানে এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তার মানে এক্স এর মান আপনাকে দেওয়া আছে -1 আর ওয়াই এর মান দেওয়া আছে কত ভাই বি, তাহলে কার্তেশীয় মান দেওয়া আছে। তো বলছে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2,120 ডিগ্রি হয়, মানে ওই একই বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আর থিটার ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তো বলছে এইটা হলে বি এর মান কত, মানে এই বি এর মান কত আপনি জানেন না, কিন্তু একটা মজার জিনিস খেয়াল করেন, এখান থেকে চাইলে আপনি কি ওয়াই এর মানটা বের করতে পারবেন না, ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা, তার মানে 2 sin 120 ডিগ্রি। পোলা পাইন সাইন 120 ডিগ্রির মান কত, সবাই ভাইয়াকে জানাই, ধুমধাম সবাই ভাইয়াকে এক্ষুনি জানাই যে সাইন 120 ডিগ্রির মান কত, কুইক। ঠিক আছে, ভাইয়ের কিন্তু সাইন 120 ডিগ্রির মান মনে নাই, সত্য কথা যেটা বলে দিলাম। তাহলে সাইন 120 ডিগ্রির মান ভাইয়া কিভাবে বের করে, ভাইয়া এভাবে বের করতে পারে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। হ্যাঁ, কজ 30 ডিগ্রি, কজ 30 ডিগ্রির ভ্যালু কত ভাইয়া, √3/2, তাইলে ভাইয়ার এখানে কত আসবে 2 ইন্টু √3/2। ঠিক আছে, সাইন 120 ডিগ্রি মান √3/2, তাহলে ওয়াই এর মানটা কত √3, তাহলে দেখেন তো বি এর মানটা কত, ওয়াই ইকুয়াল টু বি, আবার ওয়াই ইকুয়াল টু √3, তার মানে বি ইকুয়াল টু কত ভাইয়া √3, তার মানে উত্তরটা হবে সি। আই হোপ সবাই ক্লিয়ার, সবার মাথায় গেছে। ভাইয়া ট্রিকোনোমিতি এর কোয়াড্রেন্ট বুঝি না, একটু বুঝিয়ে দেন ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বুঝাই দিচ্ছি, চিল চিল চিল। ঠিক আছে, কোয়াড্রেন্ট বুঝেন না মানে আপনার প্রশ্নই আমি বুঝি নাই, কোয়াড্রেন্ট বুঝেন না মানে, কোয়াড্রেন্ট হচ্ছে এইটা, এই যে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ঠিক আছে, এই যে এইখানে রাইট সাইডে উপরের দিকে যেটা আছে এটাকে বলে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, আর প্রথম চতুর্ভাগে হচ্ছে এক্স এর যে মান সেটাও পজিটিভ হয়, ওয়াই এর যে মান সেটাও পজিটিভ হয়। তারপর হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ হয়, ওয়াই এর মান পজিটিভ হয়। থার্ড চতুর্ভাগে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। ফোর্থ চতুর্ভাগে হচ্ছে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। এই হচ্ছে ঘটনা। কোয়াড্রেন্ট বলতে এইটাই বুঝি আমি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে যে সকল ধরনের ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, মানে ত্রিকোণমিতিক অনুপাত কোনটা কোনটা আছে, সাইন আছে, কজ আছে, টেন আছে, কট আছে, সেক আছে, কসেক আছে। ঠিক আছে, এগুলো আছে তাই না। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এই সবাই পজিটিভ, মানে যেই থাকুক না কেন ফার্স্ট কোয়াড্রেন্টে সে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ ভাইয়া, সাইন আর কস সেক। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ, টেন আর কট, সাইন আর কসেক। এটার মধ্যে কে কে পজিটিভ, টেন আর কট। আর চতুর্থ চতুর্ভাগে কে কে পজিটিভ, কজ আর সেক। আই হোপ সবাই ক্লিয়ার। এইটুকুই হচ্ছে আপনার কোয়াড্রেন্ট রিলেটেড ধারণা। ঠিক আছে, কোয়াড্রেন্টে এর থেকে বেশি কিছু আর লাগে না। দেখি তো কার কি অবস্থা, HSC 26 নাকি ভাইয়া, আর একবার চলো, জুথিমণি বলছে আরেকবার, তো আমার গান মনে পড়ছে, আরেকবার চলো ফিরে যাই, নাকি একটা গান আছে না, পাহাড়ের ওই দূর নীলিমায়। আচ্ছা দেখেন কি বলছে, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে, মানে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এত হয় তাহলে বি এর মান কত। এখন দেখেন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বি এর মান জানেন না, কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সব দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সব দেওয়া থাকলে আমরা এখান থেকে এক্স এর মানও বের করতে পারি, ওয়াই এর মানও বের করতে পারি। এখানে আমি কি ওয়াই এর মানটা জানি না, বি এর মানটা জানি না, তো আমি করলাম কি ওয়াই এর মানটা বের করলাম √3, তাহলে এখানে ওয়াই এর মানটা কি বি, তাহলে ওয়াই এর মান √3, তার মানে বি ইকুয়াল টু কত √3, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, আর আমরা কিছু জিনিস মনে রাখবো, যেমন ধরেন সাইন 120 ডিগ্রির মান কত, √3/2।
ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। তারপর কজ 120 ডিগ্রি মান কত সবাই আমাকে বলেন তো, ভাইয়ার না আসলে মনে নাই এটাও ঠিক আছে, তাহলে ভাইয়া এটাও হিসাব করে বের করে ফেলি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে হচ্ছে কজ হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে সাইন হাফ, তার মানে হচ্ছে কজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, কজ 120 ডিগ্রি মান কত মাইনাস হাফ, ইফ আম নট রং কজ 120 ডিগ্রি মান কত মাইনাস হাফ। ঠিক আছে, লিওনে সফল হলো শেষমেশ। আচ্ছা লেট, বেশি লেট হয়নি, চিল। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার সবাই? ভাইয়াকে একটু জানাই যে ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। তো বুঝতে পারলে আমরা আরও কিছু সমস্যার সমাধান করব। কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? ঠিক আছে, একটা বিন্দুর কি দেওয়া আছে বস? কার্তেশীয় স্থানাঙ্ক, মানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। খেয়াল করে দেখেন, এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা কি পজিটিভ। তাহলে এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ হয় কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো যেই কোয়াড্রেন্টেই হোক না কেন ওর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, মানে আর এবং থিটার মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি আর মানে কি? আর এর সূত্র ভাইয়া দেখাইছি না, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা দেখতেছি -1 স্কোয়ার, তার মানে হচ্ছে 1, আর ওয়াই এর ভ্যালুটা কত? √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 3 একে কত 4, রুট ওভার 4 মানে কত 2, তার মানে আর এর ভ্যালুটা আমি কত পাইলাম 2, আর এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন দেখেন আপনার উত্তরের মধ্যে আর এর ভ্যালু একটার মধ্যে 2 আছে, তার মানে এটা সঠিক উত্তর, থিটা আর বাইর করি নাই। ঠিক আছে, কিন্তু এখানে যদি একাধিক 2 দেওয়া থাকতো তাহলে আমি থিটার মানটা বাইর করতাম। এখন থিটার মানটা আমি বের করি, যেহেতু অঙ্ক করতেছি থিটার মানটা বের করি। এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য থিটার মানটা কি হয়? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো টেন ইনভার্স মনে করেন এই যে ওয়াই এর মানটা কত √3 আর এক্স এর মানটা কত -1। মডুলাস না দিলে এই মাইনাসগুলো বসাবেন না, মডুলাস দিলে এই মাইনাসটা বসাবেন। ঠিক আছে, কারণ এই মাইনাসগুলো আলটিমেটলি ক্যালকুলেশনে আসবে না। তাহলে দেখেন তো 10 কত ডিগ্রির মান √3? 10 60 ডিগ্রির মান √3। ঠিক আছে, তাহলে পাই মাইনাস 10 কত ডিগ্রি মান √3? 10 60 ডিগ্রি, তার মানে পাই বাই 3। তাহলে এখন দেখেন, আপনি নর্মালি চিন্তা করেন, এখন এটা 120 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। 120 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত থাকে? সরি, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত থাকে? 120 ডিগ্রি থাকে। তাহলে এই যে এটা আপনার উত্তর, প্রমাণিত। তো আমরা উত্তর আর এর মান বের করেই বুঝে গেছি যে উত্তর এটা। ঠিক আছে, আর এর মানটা ভিন্ন ভিন্ন দেওয়ার কারণে আমাদের কিন্তু আর চেক করা লাগতো না, কিন্তু যেহেতু আমি মাত্র করলাম তাই আমি একবার করে দিলাম যে জিনিসটা এইভাবে কাজ করে। ঠিক আছে, ওয়ার্কআউট করে এইভাবে। তাহলে এখন দেখেন, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি যদি এত হয়, ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কত? দেখেন খুব মজার জিনিস বলছে। খালাসা আক্তার বলছে আমিও সফল, আমার কমেন্ট পড়ছে। কেন রে, আমি কার কমেন্ট পড়ি না? তুলি তাবাসুম বলছে এ, রিমা বলছে এ, ঠিক আছে, ভেরি গুড পোলাপান। ঠিক আছে, তাহলে সবাই আসেন আমরা পরের অঙ্কটা চিন্তা করি। কোনো বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, চিন্তা করি বিন্দুটা কেমন। শুনেন, সরল রেখা, বৃত্ত, কণিক সবার ক্ষেত্রেই একটা কথা, চিত্র চিন্তা করবেন। ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটাই কথা আমার, যে সূত্রগুলা জানবেন। ঠিক আছে, তাইলে হচ্ছে এই জিনিসগুলা ইজি হয়ে যাবে। আপনি যদি সরলরেখা, বৃত্ত আর হচ্ছে কণিকের যদি চিত্রগুলা বাইর করতে পারেন, পুরো অঙ্ক ফকফকা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি দেওয়া আছে 90 ডিগ্রি। পোলার স্থানাঙ্কের কোটি 90 ডিগ্রি, চিন্তা করেন তো, পোলার স্থানাঙ্কের কোটি মানে হচ্ছে আসলে থাকে তো আর এবং থিটা। ঠিক আছে, মানে থিটার মানটা বলছে 90 ডিগ্রি, এটা আপনারা বলে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো থিটার মানটা 90 ডিগ্রি মানে কি? এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে জিনিসটা হচ্ছে এই বরাবর কোথাও আছে, বিন্দুটা এই বরাবর কোথাও আছে, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে, তাই না? আচ্ছা, তো বলছে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কত হবে? এখন মনে করেন বিন্দুটা এইখানে কোথাও, তাই না? বিন্দুটা তো অবশ্যই এখানে কোথাও থাকবে, তার মানে এক্স ওয়াই বিন্দু। এখন বলছে ওর কার্তেশীয় স্থানাঙ্কের ভুজের মান কত হবে? এখন দেখেন তো, এটা কি ওয়াই অ্যাক্সিস না? 90 ডিগ্রি মানে কি? এটা কি ওয়াই অ্যাক্সিস না? আর ওয়াই অ্যাক্সিসের উপর যাবতীয় সকল জায়গায় এক্স এর মানটা কত? 0 না? তার মানে আপনার উত্তর হবে বি নম্বর। ঠিক আছে, তো আপনি কার্তেশীয় আর পোলার দেখে খালি সূত্র হাতাবেন হবে না। প্রশ্নটা যদি বুঝেন, চিত্রটা যদি মাথায় কল্পনা করতে পারেন, এক্স এর মান 0, এটা মুহূর্তের মধ্যে বলে দেওয়া যাবে। আরেকবার বলতেছি, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি যদি 90 ডিগ্রি হয়, মানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, বিন্দুটা যখন এই জায়গায়, তখন তার পোলার স্থানাঙ্কের কোণের মানটা হচ্ছে কত? 90 ডিগ্রি হয়। তো বলছে এই অবস্থায় বিন্দুটার যে ভুজের মান বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভুজের মান সেটা কত? এক্স এর মানটা কত? তো ওয়াই অ্যাক্সিসের উপর আছে, এটা তো আমরা বুঝছি। ওয়াই অ্যাক্সিসের উপর এক্স এর মানটা কি? সবসময় 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, দ্যাটস ইট, শেষ। দেখি তো কে কি বলে। এ পোলাপান আছেন? আপনাদের ফ্রেন্ডরা কোথায়? ওরা কি গায়েব হয়ে গেছে? একদিন ক্লাস করে ওরা কি হাওয়া হয়ে গেছে? ওদেরকে ডেকে নিয়ে আসেন। আচ্ছা, টাইপ 1 কিন্তু শেষ। কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে পারেন, ভাইয়া দেখবো। হ্যাঁ, কারো সমস্যা থাকলে বলেন, ভাইয়া আপনার করোনা এমসিকিউ করলে কি অন্য কোনো এমসিকিউ করার দরকার আছে, নাকি এখান থেকেই করব? আমার এমসিকিউ করার পরে
আমার এমসিকিউগুলো আরেকবার রিভিশন দিবেন, সবগুলো টাইপ ওয়াইজ রিভিশন দিবেন, এগুলা নিজে নিজে সলভ করবেন দেখে না। তারপরে আপনার হাতের সামনে টেস্ট পেপার যদি থাকে বা আপনার হাতের সামনে যদি আমাদের পূর্ণতার বইটা থাকে বা যেই বই থাকবে ওটারে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওটারে প্র্যাকটিস করার পরে যদি দেখেন যে না পারতেছেন, তার মানে বুঝবেন আপনার প্রিপারেশন হয়েছে। নাহলে আবার আমার এটারে বুঝা করেন, ঠিক আছে? যদি না পারেন আবার আমার এটারে বুঝা করেন, তারপর আবার করেন। যতক্ষণ পর্যন্ত এটা না পারতেছেন ততক্ষণ আমার এটা করতে হবে, কারণ আমার এটার মধ্যে সব থাকবে, ঠিক আছে? আচ্ছা যাক, এখন দেখেন টাইপ 2 তে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0 সমীকরণটির পোলার সমীকরণ কি হবে? প্রথম কথা দেখেন, এই সমীকরণটার দিকে তাকান, এই সমীকরণটার মধ্যে কি খালি এক্স ওয়াই এক্স এরকম আছে, এক্স ওয়াই আছে, তাই না? তার মানে এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, কারণ কার্তেশীয় সমীকরণ ব্যবস্থা বা স্থানাঙ্ক ব্যবস্থাতেই এক্স এবং ওয়াই থাকে। আর বলছে এটাকে পোলার সমীকরণে প্রকাশ করো। পোলার সমীকরণ মানে কি, যেখানে আর এবং থিটা থাকে, তার মানে সকল এক্স এবং ওয়াইকে আরে প্রকাশ করে দিতে হবে, আদারওয়াইজ তো পসিবল না, তাই না? আদারওয়াইজ কিন্তু পসিবল না। তাহলে এই সমীকরণকে যদি কার্তেশীয় পোলার সমীকরণে প্রকাশ করি, তাহলে আমি মাত্র শিখেছি এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, তাহলে এক্স এর জায়গায় যদি আর কস থিটা বসাই, এটা স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? তারপরে ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটা। তাইলে দেখেন তো, আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস বলি, এত কিছু তো দরকার নেই, এত কিছু লেখার দরকার নেই। আমরা কি জানি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? মানে কি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখছিলাম না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ডিরেক্ট আপনি আর বসায় দেন না, আর স্কোয়ার বসায় দেন না, তাইলেই তো হয়। এই যে ভাইয়া শুরুতে দেখাইছিলাম, খেয়াল আছে? এই যে দেখেন, কোথায় যেন লিখেছি, হারিয়ে ফেলেছি। এই যে আমরা এখান থেকে দেখাচ্ছিলাম না যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওইটাই করবো এখন, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাই ভাই এখন দেখাচ্ছি, হ্যাঁ? বা ওইটাই এখন ওখানে লিখবো, মানে যত শর্টকাটে করা যায় আর কি করলাম। এই যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু এ আর 2 কি কোনো ঝামেলা করতেছে না, এক্সট্রা ঝামেলা করতেছে, এক্সট্রা রাখা যাবে না, কারণ পোলার বানাবো, পোলার মানে আর এবং থিটা, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কি জানি, আর কস থিটা, এক্স ইকুয়াল টু কি জানি, আর কস থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে এখন দেখেন তো বস কি আসলো জিনিসটা, এইখানে একটা আর স্কোয়ার আছে, এখানে একটা আর আছে, তো একটা আর কমন নিয়ে আমি ভাগ করে দিতে পারি, আর কমন নিয়ে ভাগ করে দিলে কি হবে জিনিসটা, আর মাইনাস 2a cos থিটা হয়ে যাবে ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। তার মানে আর ইকুয়াল টু 2a cos থিটা। কোনো সমস্যা আছে? বা এইটার লাইনই রাখা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যেভাবে রাখছে আমি ওইভাবে নিলাম। তাহলে দেখেন তো, এই যে আমার কার্তেশীয় সমীকরণটা কি, এই যে এ নম্বরে প্রকাশ হয়ে গেল আর ইকুয়াল টু 2a cos থিটা। খেয়াল করছেন সবাই, আর ইকুয়াল টু 2a cos থিটা, দেখেন বাকি কোনোটার সাথে কিন্তু মিলে নাই। তাহলে আমার এটাই কিন্তু উত্তর। সবাই কি বুঝছি? জিনিসটা কিন্তু খুব সহজ, যে কার্তেশীয়কে পোলারে নিতে বললে এক্স এবং ওয়াইকে খালি আর এবং থিটায় প্রকাশ করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার, তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা। তো যারা নিয়ে আমার সমস্যা আছে তারা চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দিলে এখন দেখেন খালি আর থিটা আছে, আর কিছু না ইকুয়েশনে। তার মানে কি পোলার সমীকরণের প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? পোলার সমীকরণের প্রকাশ বুঝে গেছি ভাইয়া, এবার কার্তেশীয় সমীকরণে নিজেরা প্রকাশ করেন তো, ঠিক আছে? এইটা একটু নিজেরা করি, এসো নিজে করি, সিডাব্লিউ ক্লাস ওয়ার্ক, দেখি কে পারি, দেখি কে আছে ভাইয়ার সাথে, নাকি হারিয়ে গেছে সবাই? ভাইয়া সিকিউ কি দেখাবেন না? সিকিউ তো দেখাবো না, ম্যাথের এমসিকিউ 2 ঘন্টার ক্লাস নেই, সিকিউ দেখাইতে হলে তো আমার 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস লাগবে, হ্যাঁ? তবে আপনারা যেহেতু চাচ্ছেন, আমি দেখছি, তো যদি আপনাদের পার্টিসিপেশন ভালো থাকে, আমি হচ্ছে সিকিউ যেটা মানে একদম লাগেই, যেটা আসেই, ওই জাতীয় কিছু সাজেশন দিয়ে দিব, এবং প্রয়োজনে ওইটা যদি কঠিন হয় ওটা আমি দেখাই দিব না 2-1টা খুচরা ক্লাসে, বাট সিকিউ এই ক্লাসে দেখাবো না। আর আরেকটা কথা বলি, আমি যেভাবে পড়াচ্ছি টাইপ ওয়াইজ, হ্যাঁ, এগুলো যদি বুঝেন আপনি, দেখা যাবে যে 60 to 70% সিকিউ এমনি সলভ করতে পারবেন। আমার এই যে দেখেন কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখাইলাম, বা হচ্ছে এই যে আপনার মডুলাস টুডুলাস দেখালাম না, এগুলো দেখবেন ক আর খতে আসে, রেগুলার আসে, ঠিক আছে? এগুলো দেখবেন আসে। দাদা আগের ম্যাথে ওয়াই এক্সিসে সব এক্স এর মান 0 কেমনে? এটা কে জিজ্ঞেস করেছে? রঞ্জন কুমার অনেক সুন্দরভাবে আমাকে দাদা ডেকেছে। এই পোলা এদিকে তাকান, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা কি মূল বিন্দু 0 0। এই ওয়াই এক্সিসের উপর প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান কি 0, এই বিন্দুতে এক্স এর মান কি 0, এই বিন্দুতে এক্স এর মান কি 0, এই বিন্দুতে এক্স এর মান কি 0। আর এক্স এক্সিসের উপর প্রত্যেকটা বিন্দুতে, এটা এক্স এক্সিস না, এটার উপর প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান কি 0, ওয়াই এর মান কি 0, ওয়াই এর মান কি 0। এই জন্য ওয়াই এক্সিসকে আমরা অনেক সময় এক্স ইকুয়াল টু 0 রেখা বলি, ঠিক আছে? কারণ কি এইটার প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান 0, এটা একটা সঞ্চার পথ, এক্স ইকুয়াল টু 0 হচ্ছে ওয়াই অক্ষের সঞ্চার পথ, ঠিক আছে? আবার এই যে এক্স এক্সিস, এই এক্স এক্সিসের উপর প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান 0 হওয়ার কারণে এক্স এক্সিসকে আমি ওয়াই ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? এটা যেহেতু ম্যাথে আসছেন, সরল রেখায় আসছেন, এগুলো দেখবেন সামনে, হ্যাঁ?
তবে এটা কনসেপ্ট ক্লিয়ার রাখেন, এক্স অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান শূন্য এবং ওয়াই অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান শূন্য। ঠিক আছে, এটা মূল বিন্দু না, 0 0, দেখেন এই বিন্দুটা 0 না, তো এখানে যদি আসি এটা কত হবে, 0,2 বিন্দু হবে ধরেন, তার মানে এখানে এক্স এর মান 0। এটা কত হবে, 0,4 বিন্দু হবে ধরেন, এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, সরি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো সেম ভাবে এগুলো সব এইভাবে যাবে, তার মানে এই পুরো রেখা বরাবর এক্স এর মান হচ্ছে 0 আর এই পুরো রেখা বরাবর ওয়াই এর মানটা কি 0। আশা করি ক্লিয়ার। দাদা ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা সবাই ডিডি বলতেছে, হোয়াট ইজ ডি? আসেন, নিচের কোন সমীকরণটি এত ইকুয়াল টু 2 এর কার্তেশীয় সমীকরণ সেটা দেখাইতে বলছে। হ্যাঁ, কার্তেশীয় সমীকরণে কেমনে প্রকাশ করবো, আসেন আমার সমস্যা কোথায়, সমস্যা খুঁজে বের করবো আগে ফার্স্টে। হ্যাঁ, সমস্যা হচ্ছে ভাইয়া এটার আগে আর দিয়ে গুণ করে দিই, আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2। এখন সমস্যা হচ্ছে যে কার্তেশীয়তে প্রকাশ করতে হলে আর আর থিটা রাখা যাবে না, সব এক্স আর ওয়াই বানায় ফেলতে হবে। তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা মানে কি এক্স, এগুলো তো আমাদের মুখস্থ এখন। তাইলে এটাকে এক পাশে রাখি, ওটাকে অন্য পাশে নিয়ে যাই। তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এখন দুই পাশে স্কোয়ার করে দেন কারণ রুট আছে তো, তাহলে স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। দাদা এখানে কি করলেন বলেন তো, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দিয়েছি দাদা। তো এখন ভাই আপনার দাদাটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি বলতেছি, ঠিক আছে, আপনি মন খারাপ করিয়েন না আবার, আমি এমনি দুষ্টামি করতেছি। হ্যাঁ আচ্ছা, তো দেখেন দুই পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটাকে কেটে দিলাম। ঠিক আছে, আমি দাদাদের দেশে গিয়েছিলাম একবার, তারপরে দিয়ে হচ্ছে দাদাদের কণ্ঠস্বর এত সুন্দর। আচ্ছা যাই হোক, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত দাঁড়ালো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 4 মাইনাস 4x। আছে কি কোথাও দাদা? এই যে দাদা মিলে গেছে, দাদা আমারও ডি এসেছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দাদা এবং দিদিরা, কারণ আপনারা সবাই ডি মিলাতে পেরেছেন, ডি মেলাতে পেরেছেন নাকি মিলাতে পেরেছেন, যাই হোক ভুল হচ্ছে। আজাইরা কমেন্ট না করে ক্লাসের উপর কমেন্ট করেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই, চিল চিল চিল, কেউ কারো কমেন্ট পড়ার প্রতি নজর দিয়েন না, সবাই এটা দেখেন মজা যা করার আমি করতেছি, যা করার আমি করব। টাইপ 3-তে চলে আসছি, আজান দিচ্ছি, একটু অফ যাচ্ছি, এই আজানটা শেষ হলে শুরু করবো। হ্যাঁ, এই ফাঁকে আপনারা টাইপ 3 প্রশ্নটা পড়েন। আচ্ছা, আজান শেষ হইলো, তো ভাই আবার শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি দেখলাম আজানের সময় আমার প্রায় 25 জন স্টুডেন্ট নাইন হয়ে গেছে, কেন রে ভাই, এত এত কম ধৈর্য হলে হবে? ঠিক আছে আচ্ছা, তো এখন দেখেন কি বলছে, টাইপ 3, ও আচ্ছা টাইপ 3 বলে নেই, বলছে যে এত এবং এত পোলার বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। দেখেন একটা পোলার বিন্দু দেওয়া আছে আপনাকে r1 θ1, ঠিক আছে,
আরেকটা পোলার বিন্দু আপনাকে দেওয়া আছে r2 θ2। তো এই যে দুইটা পোলার বিন্দু, মনে করেন এই যে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে, বলছে এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কত। তো আপনার বইয়ের মধ্যে এটার সুন্দর একটা বড় প্রমাণ আছে, তো ওই প্রমাণটা আপনার দরকার নেই আপাতত। মধ্যকার দূরত্ব যেটা, সেই দূরত্বটাকে মনে করেন ডিস্টেন্স ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ডি ইকুয়াল টু কত হবে, √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 cos θ1 মাইনাস θ2। এটা হচ্ছে এটা শর্টকাট, মানে শর্টকাট না, মানে সূত্র প্রুফ করার পরে এটা আসছে, ঠিক আছে। তা আমরা হচ্ছে এটাকে ডিরেক্ট প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে √r1 স্কোয়ার মানে কত, r1 মানে হচ্ছে 3, তার মানে 3 3 9, প্লাস r2 স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে 4, মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2, তাহলে 2 ইন্টু r1 ইন্টু r2, 2 ইন্টু 3 মানে কত 6, আর 6 দোকানে কত 12, cos θ1 মাইনাস θ2, θ1 কত 120 ডিগ্রি, আর θ2 মানে কত 60 ডিগ্রি, তাহলে 120 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত হয় 60 ডিগ্রি হয়, তার মানে cos 60 ডিগ্রি। দেখেন খুবই ইজি, যদি এই সূত্রটা আমরা জানি। তাহলে এটা কত 9 আর 4 কত 13, মাইনাস cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 12 ইন্টু হাফ কত 6, ঠিক আছে, মানে ওই যে হাফ দিয়ে কাইটা দিছি 6, তাহলে এটা দেখেন তো 6 এর সাথে 13, তার মানে এটা কত √7, তার মানে মধ্যবর্তী দূরত্বটা কত হলো, এই যে √7 হইলো, ই ইকুয়াল টু √7, ঠিক আছে। তাহলে দেখেন এটা খুবই ইজি, আমাকে যদি দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তার মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমি বের করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখন দেখি আমরা আমরা হচ্ছে যে এখন এইটা করব, এটা পড়েন তো সবাই দেখি তো। এ বি সি বিন্দুত্রয় একই সরলরেখার উপর অবস্থিত। এখন বলছে এ বি ইকুয়াল টু √2, বিসি ইকুয়াল টু 3√2 হলে এসি এর মান কত, ঠিক আছে। প্রশ্নটা পড়েন ভালো করে। এ বি সি, ঠিক আছে, মনে করেন যে এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 1 2 বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 3 4 বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, মনে করেন যে এটা 6 7 বিন্দু ধরলাম, আমি র্যান্ডম ধরলাম। হ্যাঁ, তো এখন বলছে একই সরলরেখার উপর অবস্থিত, আঁকলাম একই সরলরেখার উপর, তো বলছে এ বি ইকুয়াল টু 2√2, এইটুকু দৈর্ঘ্য বলছে 2√2, তারপরে বিসি ইকুয়াল টু কত বলছে 3√2, বিসি ইকুয়াল টু কত বলছে 3√2। হ্যাঁ, এসি এর মান কত, মানে এসি এর মান কত। এখন এটাকে আমি একটু চেক করি ফার্স্টে, 1 2 3 4 6 7, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে 5√2, মানে এ হচ্ছে উত্তর হবে, এইটা আর এটা যোগ করলে উত্তর চলে আসে, তাই না, এইটা আর এটা যোগ করলে উত্তর চলে আসে। তো এখন আমার কথা হচ্ছে, এটা আমি প্রশ্নটা দিছি কেন সেটা বলি। চিত্র যদি আঁকেন, দেখেন চিত্রটা যদি সুন্দরভাবে আঁকেন তাইলে হচ্ছে আপনার উত্তর মিলে গেল, দ্যাটস ওকে। কিন্তু এই চিত্রটা তো একই সরলরেখার উপর অবস্থিত ছিল, এটা যদি ভিন্নভাবে থাকতো, মনে করেন একটা রেখার উপর এরকম, মনে করেন এ বি সি এরকম যদি থাকতো এবং বলতো এসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তখন কিন্তু এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব আপনার বের করতে হতো। তাহলে এখন দেখেন আমাদের এটাও আমি দুই বিন্দুর মধ্যকার দূরত্ব দিয়ে নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে, আমিও দুই বিন্দুর মধ্যকার দূরত্ব দিয়ে নির্ণয় করতে চাচ্ছি। তো মনে করেন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আপনাকে একটা বিন্দু x1 y1 দেওয়া আছে, আর একটা বিন্দু মনে করেন x2 y2 দেওয়া আছে। তা আপনাকে আমি বললাম এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে x1 y1 জানেন, x2 y2 জানেন, তাহলে মধ্যকার দূরত্ব সূত্র কত হবে আপনারা সবাই জানেন কিন্তু, ঠিক আছে। দূরত্বের সূত্রটা হবে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস, এটা খুবই কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকেন, ঠিক আছে। তাহলে x1 - x2 হোল স্কোয়ার, তাহলে x1 কত 1 আর x2 কত 6, মানে এসি দূরত্বটা বের করতে যাচ্ছি, x1 - x2 হোল স্কোয়ার, তার মানে 1 - 6 মানে কত -5, -5 হোল স্কোয়ার মানে কত 25, প্লাস y1 - y2 হোল স্কোয়ার, y1 মানে কত 2, 2 - 7, 2 - 7 মানে হচ্ছে -5, -5 হোল স্কোয়ার মানে কত 25, তার মানে এটা হচ্ছে √50, √50 মানে কত, √50 মানে হচ্ছে 2 × 25, ঠিক আছে। তাহলে 25কে আমি রুট করলে কত হয় 5 হয়, আর 5√2, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এই নম্বরটা হচ্ছে উত্তর। তার মানে আপনি এটা চিত্র আঁকা পারছেন, এটা মিরাকেল, এটা ঘটে গেছে কিভাবে আমি জানি না, কিন্তু চিত্র আঁকা হয়েছে, এটা 5√2 আমি বুঝে গেছি। বাট এইটাকে যদি আপনার দুইটা র্যান্ডম বিন্দু দেওয়া থাকে, তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব আমি এভাবে বের করব। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি এই সূত্রের মাধ্যমে করব, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি এই সূত্রের মাধ্যমে করব। আই হোপ সবাই এই থিওরিগুলা লিখে নিচ্ছেন এবং এগুলা জানেন, না জানলেও সমস্যা নেই, আজকে জানেন, ঠিক আছে। এটা হচ্ছে কথা। দেখি তো কারো কোনো সমস্যা আছে? শাহাদীপ, তাহলে এখন ক্লাস করো। কি হয়েছে কি হয়েছে, কে কাকে ক্লাস করতে উৎসাহ দেয়? ভেরি গুড, সবাই সবাইকে উৎসাহ দেন। টাইপ 4-এ কি বলছে? বলছে ওয়াই অক্ষ এবং 7 2 বিন্দু থেকে a, 5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো।
একটু বুঝের প্রশ্ন। এটা কিন্তু আপনার 7.1 একটা প্রশ্ন, এটা চ্যাপ্টারের একটা প্রশ্ন। দেখেন আমি বুঝাই দিচ্ছি, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন তো, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। কি বলছে? ওয়াই অক্ষ এবং 7 বিন্দু হতে a,5 বিন্দুটির দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ তো এইটা আঁকা আছেই, আর 7 বিন্দুটা মনে করেন এইটা, ঠিক আছে? 7 বিন্দু কোথায়? এই যে মনে করেন 7 এটা, 2 এটা, তাহলে 7 বিন্দু হচ্ছে এইটা, ওয়াই অক্ষ এটা। তো a,5 বিন্দুটা মনে করেন এদিকে কোথাও, ঠিক আছে? a,5 বিন্দুটা মনে করেন এদিকে কোথাও। এখন আপনাকে কি বলছে? ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর যেই দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর যেই দূরত্ব, এই দুটো দূরত্ব কি বলছে? সমান। আবার দেখেন, ওয়াই অক্ষ এবং 7 বিন্দু থেকে, ওয়াই অক্ষ এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তার মানে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পরস্পর কি? সমান। তাহলে বলছে এ এর মান কত? দুইটা বিন্দুর দূরত্ব যদি সমান হয়, এ এর মান কত? তো এই অঙ্কের একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি ভাইয়া দেখাচ্ছি। দেখেন এই বিন্দুটা কত? এই বিন্দুটা a,5 না? তাহলে a,5 মানে কি? মানে হচ্ছে এক্স অক্ষ থেকে, এই যে মূল বিন্দু থেকে এই পরিমাণ দূরত্ব আমি ফার্স্টে আসছি এ পরিমাণ, আর এই লম্ব পরিমাণ দূরত্বটা আমার কত? 5। আশা করি বুঝাইতে পারছি। a,5 মানে কিন্তু এইটা বোঝায়, হ্যাঁ? তাহলে দেখেন তো, এইটা যদি এ হয়, এই দৈর্ঘ্যটা অবশ্যই এ, তার মানে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে কি? এ। আচ্ছা তাহলে ভাই আরেকটা উদাহরণ দিই, এটা যদি মাথায় ঢুকে আরেকটা উদাহরণ দিই। মনে করেন 2,3 বিন্দু, ওয়াই অক্ষ থেকে এই 2,3 বিন্দুর দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে এই 2,3 বিন্দুর দূরত্ব হচ্ছে 2, ঠিক আছে? আবার যদি বলি এক্স অক্ষ থেকে 2,3 বিন্দুর দূরত্ব কত? 3, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। তাহলে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কত? এ। ওয়াই এক্স অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কত? 5। এগুলো কিন্তু মাথায় রাখবেন, সহজ জিনিস, বাট মাথায় রাখতে হবে, ঠিক আছে? আবার আপনাকে আরেকটা জিনিস দেখাই। মনে করেন এদিকে আছে হচ্ছে -7,5, ঠিক আছে? এখন আপনাকে আমি বললাম ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? আপনি ডেফিনেটলি বলবেন যে -7, বাট -7 না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 7, ঠিক আছে? আর এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত ভাইয়া? 5। আশা করি এইটুকু মাথায় ঢুকে গেছে, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুটার দূরত্ব কত? এ। কথা বুঝছেন? তাহলে আবার বলছে কি a,5 থেকে এইটার দূরত্ব যেটা, আর এই যে ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব যেটা, এই দুটা পরস্পর কি বলছে ভাইয়া? সমান বলছে। এই দুইটা দূরত্ব পরস্পর কি বলছে ভাইয়া? সমান বলছে। ভাই একটু জায়গা খালি করি, আশা করি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার, হ্যাঁ? তাহলে এখন দেখেন, আমি কি জানি? এই দুই বিন্দুর দূরত্ব আমি বের করতে পারি 7 - a হোল স্কোয়ার প্লাস 2 - 5 হোল স্কোয়ার, ঠিক আছে? এই যে দুই বিন্দুর দূরত্ব, এই যে দেখেন x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার লিখছি, হ্যাঁ? এটা হচ্ছে এই দুই বিন্দুর দূরত্ব। এখন আমার কি বলছে? এই বিন্দু দুটার দূরত্ব ইকুয়াল টু ওয়াই অক্ষ থেকে এইটার দূরত্ব। ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব তো এ, তাই না? আচ্ছা তাহলে এবার স্কোয়ার করে দেন। স্কোয়ার করে দিলে কি আসলো? এটাকে আবার a - b হোল স্কোয়ারে সূত্রে ফেলেন। a স্কোয়ার -2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এটা -3 হোল স্কোয়ার আসে, তো তার মানে এটা 9 ইকুয়াল টু কত? a স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা খেয়াল করি, দুই পাশ থেকে a স্কোয়ার কাটা চলে যাবে, আর এটা কত আসলো? 49 আর 9 কত? 58। তাইলে আপনার 58/14 ইকুয়াল টু কত আসলো? এ আসলো। তাহলে দেখেন তো, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 29/7, 29/7, তার মানে এ নম্বরটা হচ্ছে আপনার এটার উত্তর। আই হোপ সবাই ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি? এ নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। কারো কি সমস্যা আছে? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় 9.1 এর, বা এতক্ষণ ধরে যা যা করাইছি, এবং এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় 9.1 থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে সব পারবেন। আর এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় এবং এতক্ষণ যা বুঝেছি তা যদি না বুঝেন, 9.1 কিচ্ছু পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আরে কি রে, পোলাপেন তো কইতেছে দাদা একটু মজা নেন। আচ্ছা দাদা মজা নিবে রে, সমস্যা নাই। এটা যদি ক্লিয়ার হয় ভাইয়া, আমি হচ্ছে কি একদম ধরে ধরে এই চ্যাপ্টারে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো বাইছা বাইর করে আনছি। তো 9.1 থেকে এর বাইরে তেমন কিছু আসা সম্ভব না, ঠিক আছে? যদি না অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করে। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করলে যা দিছি তার মধ্যেই কঠিন করবে, কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন তো এইচএসসিতে হবে না। সুতরাং 9.1 থেকে যদি প্রশ্ন আসে, কমন আইসা পড়ছে অলরেডি, যদি বাসায় প্র্যাকটিস করেন। আর নাইলে আর কিছু বলার নেই, বাসায় প্র্যাকটিস না করলে আমার আর কিছু বলার নেই। টাইপ 5। তো এখন কি বলছে? 1,4 এবং 9,12 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হলে তার স্থানাঙ্ক কত? দেখেন এখন আপনাকে আমি অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তিকরণও শিখাই দিব। তাহলে আর আপনার বাকি থাকলো কি? সিকিউর জন্য কষ্ট পাবেন না, ক্লাসগুলো ভালো করে করেন, দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সব পারবেন। তো দেখেন অন্তর্বিভক্তিকরণ শিখাবো এখন, সবাই মনোযোগ দেই। অন্তর্বিভক্তিকরণ বানান কি? আচ্ছা ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখি আগের পৃষ্ঠায় দেখি, এটা কি বলছে? অন্তর্বিভক্ত। আচ্ছা অন্তর্বিভক্ত, ঠিক আছে। সরি, আন্তরিকভাবে দুঃখিত, বাংলা বানান ভুলে গেছিলাম। অন্তর্বিভক্তকরণ, ঠিক আছে এটা। আচ্ছা
তো অন্তর্বিভক্তকরণ যখনই বলবে তখন আপনার মাথার মধ্যে একটা চিত্র আসতে হবে। চিত্রটা কেমন? এই যে একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এই চিত্রটা আসতে হবে। এই বিন্দুদ্বয় সংযোজক রেখা হচ্ছে এইটা, এবং এই সংযোজক রেখাটা এই যে এই বিন্দুতে পি এক্স ওয়াই বিন্দুতে অন্তর্বিভক্তিকরণ হয়েছে। মানে হচ্ছে একটা রেখাকে মাঝখানে কোনো একটা বিন্দু দিলাম, তো এই বিন্দুটা এই রেখাটারে দুইটা ভাগে ভাগ করছে না, এই যে একটা ভাগ এই যে একটা ভাগ, সমান দুইটা, সমান না অসমান দুইটা ভাগে ভাগ করছে। ধরেন এটা মনে করেন m1 পরিমাণ দূরত্ব, এটা হচ্ছে m2 পরিমাণ দূরত্ব। তাহলে এই পি বিন্দুটা a x1 y1 বিন্দু এবং b x2 y2 বিন্দুকে আমাদের পি বিন্দুতে কি করছে? অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত মানেই হচ্ছে মাঝামাঝি কোনো বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তাইলে হচ্ছে কি এ এবং বি বিন্দু দুইটাকে পি বিন্দুটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার কথা। তো এরকম যদি হয় তাহলে আমার অন্তর্বিভক্তিকরণের যে বিন্দুটা, মনে করেন এই এক্স বিন্দু আর ওয়াই বিন্দু, বলছে যে m1 এর মান দেওয়া আছে, m2 এর মানও দেওয়া আছে, এই দুইটা বিন্দুও দেওয়া আছে। তো এগুলো আপনাকে যখন বলা থাকবে তখন যদি বলে যে এই পি বিন্দুটা বা অন্তর্বিভক্ত হয়েছে যেই বিন্দুতে, সেই বিন্দুটা বের করো, সেটা সূত্র কি হবে ভাইয়া? সেটা সূত্র হবে এক্স ইকুয়াল টু, নিচে দিয়ে দিবেন m1 প্লাস m2, ঠিক আছে? উপরে কি দিব? উপরে ফার্স্টে মনে করেন m1 ধরলাম, তাহলে m1 ধরলে m1 এর সাথে গুণ দিব কাকে? x এর মান বের করতেছি না, তাহলে এখন x নিয়ে কাজ করব। তাহলে m1 ইন্টু ওই পাশে কি আছে x2 প্লাস m2 ইন্টু এই পাশে কি আছে x1, ঠিক আছে? এইভাবে বের করব। হ্যাঁ, তারপরে y এর মানটা, অন্তর্বিভক্তিকরণের y এর মানটা কিভাবে বের করব? y ইকুয়াল টু m1 প্লাস m2 দিয়ে দিব নিচে ফার্স্টে। এখন কি করব? m1 ইন্টু ওই পাশে কে আছে y2, মানে যে ও এই পাশে থাকলে বিন্দুটা নিব তার উল্টা পাশে, ঠিক আছে? তাহলে m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1। তাহলে আমরা হচ্ছে জাস্ট যে কোনো এরকম প্রশ্ন আসলেই আমরা মাথার মধ্যে এই চিত্র নিয়ে আসবো এবং এইভাবে সূত্রটা ফেলে দেবো। দ্যাটস ইট। তাহলে আসেন দেখি এই অঙ্কটা কত দ্রুত বা কত সুন্দরভাবে করা যায়। দেখেন কি বলছে? বলছে যে 1, 4 এবং 9, 12 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা। এই যে ভাইয়া চিত্রটা কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে? খাতায় খাতায় কল্পনা করে নিই। 1, 4 আর 9, 12 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা যেই বিন্দুতে 3:5 অনুপাতে বিভক্ত হয়েছে। এই মনে করেন এই বিন্দুতে 3:5 অনুপাতে বিভক্ত হয়েছে। এই যে m1 এর মান আর m2 এর মান দেওয়া আছে, ঠিক আছে? এটা m1 আর এটা হচ্ছে m2। তাহলে বলছে এই যে যেই বিন্দুতে বিভক্ত হয় এই বিন্দুটা নির্ণয় করো। তো এই বিন্দুটা কত? আমার এক্স ওয়াই বিন্দু, আমি অলরেডি জানি। তাহলে ভাইয়ানা মাত্র শিখাইলাম এক্স ইকুয়াল টু কত, নিচে কি করব? নিচে হচ্ছে m1 প্লাস m2 করবো, মানে 3 প্লাস 5 ইকুয়াল টু কত? 8। ওয়াই এর মানও কিভাবে করবো? নিচে কিভাবে করবো? 3 প্লাস 5 ইকুয়াল টু কত? 8। তাহলে এখন কি করবো ভাইয়া? এই যে m1 3, মানে এখন তো এক্স এর মান বের করবো। তাহলে m1 ইন্টু ওই যে ওই পাশে কে আছে x1, সরি x2 আছে, বা যা খুশি থাকুক, m1 যেই পাশে আছে তার উল্টা পাশেরটা নিব, ঠিক আছে? তাহলে কত? 3 নং 27 m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু এটা কত? x1, ঠিক আছে? তাহলে m2 এর মান কত? 5, 5 ইন্টু 1 মানে কত? 5, ঠিক আছে? দেখেন তো 27 আর 5 কত? 32, 32কে 8 দিয়ে ভাগ করলে কত আসে ভাইয়া? 4, ঠিক আছে? এখানে কোনো চার নাই, তার মানে উত্তর এইটা। এবার তারপরে ওয়াই এর মানটা বের করি প্র্যাকটিসের জন্য। এই যে m1 এর মানটা কত? 3 ইন্টু y2, ওয়াই এর মানটা কত? 3, তার মানে 3 ইন্টু 12 তে কত? 36, ঠিক আছে? প্লাস এই পাশে কি আছে ভাইয়া? 5, 5 ইন্টু y1 মানে কত? 4 5 20, ঠিক আছে? তাহলে দেখেন তো কত? 36 আর 20 কত? 56, 7 8 কত? 56 মিলছে। এই যে 4,7। তো দেখেন একটু চোখ কান খোলা রাখবো, একটা মিলাইলে হয়তো বা মিলে গেছে, তখন হচ্ছে আমি ওটা দাগাই দিলেই হচ্ছে, যদি এটা সঠিক থাকে। আর ওয়াইটা আমি বের করছি ভেরিফিকেশনের জন্য। দ্যাটস ইট, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছি, কারো আর এখন সৃজনশীলের অন্তর্বিভক্তিকরণ আটকাবে না বলেই আমার মনে হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি সবাই বুঝে থাকি, এখন দেখেন বহির্বিভক্তিকরণের কথা বলছে, তো চলেন বহির্বিভক্তিকরণটাও একটু শিখে আসি আমরা, ঠিক আছে? বহির্বিভক্তিকরণটাও একটু শিখে আসি। বহির্বিভক্তিকরণ, বহির্বিভক্তকরণ। আচ্ছা, বহির্বিভক্তকরণ যখন বলবে এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন, একটা চিত্র মাথায় রাখতে হবে। চিত্রটা কি? এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। বহির্বিভক্তকরণ, বহি মানে বাইরে, মানে বিভক্ত হয়েছে বাইরে। বহির্বিভক্তকরণ বিন্দুটা হবে হচ্ছে আপনার এই দিকে কোথাও, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পি বিন্দু, এইভাবে মাথায় রাখবেন সব সময়। এ বিন্দু এটা, বি বিন্দু এটা, পি বিন্দু এটা, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করেন, অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমি কি এ থেকে অন্তর্বিভক্তিকরণের দূরত্ব নিয়েছিলাম m1, আর বি থেকে অন্তর্বিভক্তিকরণের দূরত্ব নিয়েছিলাম m2, তাই না? এই জন্য বলছি m1:m2 অনুপাতে বিভক্ত হয়েছে, মানে হচ্ছে এই দুইটা বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব নিয়েছিলাম, ঠিক আছে? বা দুইটা বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে আমার কত অনুপাতে বিভক্ত করছে, তাই না? আচ্ছা, তাহলে এখন এটার ক্ষেত্রে দেখেন, বিভক্তিকরণ যখন হবে তখন এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব নিতে হবে, বহির্বিভক্তকরণ বিন্দুটা পর্যন্ত যাইতে হবে। আর বি বিন্দু থেকে
পি বিন্দু দূরত্ব নিতে হবে, ঠিক আছে। আপনাকে যদি বলে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করছে, তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। এখন আপনি বলবেন ভাইয়া এটাতে 5 ধরছি, এটাতে 3 ধরছি, কোনো সমস্যা নেই, একই, ঠিক আছে, কোনো ইস্যুই হবে না। বাট আপনার দেখতে হবে সিকোয়েন্সে কোনটা আগে আছে। সিকোয়েন্সে যদি বলা থাকে ফার্স্টে এ বিন্দু, তারপরে বি বিন্দু, তারপরে যদি বলা থাকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে, তাহলে এ বিন্দুর সাথে যে দূরত্বটা সেটারে 5 নেবেন, বি বিন্দুর সাথে যে দূরত্বটা আছে সেটারে 3 নেবেন। আশা করি বুঝাইতে পারছি। দেখেন অন্তর্বিভক্তিকরণ বিন্দুর ক্ষেত্রে কি করছি, এ থেকে এটার দূরত্ব m1, বি থেকে এটার দূরত্বকে m2 ধরছি। আর বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে কি ধরছি, এ থেকে এইটার দূরত্ব, যেই বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুর দূরত্ব নিতে হবে। এ থেকে এইটার দূরত্ব m1 নিচ্ছি, আর বি থেকে এটার দূরত্ব m2 নিচ্ছি। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে সূত্র কি ভাইয়া, এটা যদি x1, y1 বিন্দু হয়, আর এটা যদি x2, y2 বিন্দু হয়, তাহলে সূত্র কি আসবে, সূত্র আসবে x ইকুয়াল টু, মানে এই যে pxy বিন্দু বা যে বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে সেই বিন্দুর ভুজ কত, x ইকুয়াল টু, নিচে হবে আগেরটার ক্ষেত্রে কি ছিল m1 প্লাস m2, এটার ক্ষেত্রে হবে m1 মাইনাস m2, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে কি নিচে m1 মাইনাস m2। আচ্ছা, তাহলে এটা সূত্র কি হবে, m1, এই যে দেখেন m1 নিছি না, m1টা এই পাশের সাথে না, তার মানে তার উল্টা পাশে কি আছে, m1 x2 নিলাম, মাইনাস এইখানে কি আছে m2, m2-র উল্টা পাশে কি আছে x1, মাইনাস হচ্ছে m2 x1, এইভাবে নিব আমরা। হ্যাঁ, আর পরে আবার কি করলাম, m1 y2, ঠিক আছে, m1 y2 মাইনাস m2 y1। এই যে দেখেন এই হচ্ছে বহির্বিভক্তিকরণের সূত্র। তো আমরা এই চিত্রটা মাথায় রাখবো, এই চিত্রটা এবং ওই চিত্রটা মাথায় রাখলে আমাদের সব অঙ্ক একদম ইজি হয়ে যাবে। তাহলে আসেন এই এমসিকিউ সলভ করি। কি বলছে, -2,4 এবং 8 - 10 বিন্দু, ঠিক আছে ভাই, একটু অ্যাকুরেট আঁকানোর জন্য একটা কাজ করি। -2,4 বিন্দুটা কোথায় বলেন তো, -2,4 বিন্দুটা হচ্ছে এই দিকে কোথাও, ঠিক আছে। আর 8, -10 বিন্দুটা কোথায়, 8 কোথায়, 8 হচ্ছে এদিকে, -10 হচ্ছে এইদিকে, ঠিক আছে ভাইয়া, ভুল লিখছি, আবার ভুল লিখছি, ঠিক আছে। 8, -10 মানে এক্স পজিটিভ আর ওয়াই এর মানটা কি নেগেটিভ, না ভাইয়া ঠিকই করছিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এখানে। তাহলে এখন দেখেন ভাইয়া চিত্রটা মোটামুটি পারফেক্ট হলো। আমার চিত্রটা হচ্ছে এখন এই রকম। হ্যাঁ, চিত্রটা হচ্ছে কেমন, এই রকম। তো এইটা হচ্ছে আমার এ বিন্দু, এটা কত, -2,4। ভাই আমার কি পারফেক্ট চিত্র আঁকানো লাগবে, না লাগবে না, এমনি হুদাই আঁকাইছি। বি বিন্দুটা হচ্ছে কত, 8, -10 বিন্দু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু কোনটা, ঠিক আছে। দেখেন এই দুইটা সংযোজক রেখাকে কি করছি, 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছি। তা আমি ধরলাম এই জায়গার এই বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, ধরলাম এই বিন্দুতে কি হয়েছে, বহির্বিভক্ত হয়েছে। তাহলে এই বিন্দুতে যদি বহির্বিভক্ত হয়, তাহলে দেখেন তো এই যে পি বিন্দুটা হচ্ছে x, y বিন্দু, ঠিক আছে। আর ভাইয়া যেভাবে বলছিলাম যে আমার m1 হবে হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, দেখেন এটা ফার্স্টে আছে, তাহলে এটা ফার্স্টে, তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে 2 ধরলাম। হ্যাঁ, আর হচ্ছে m2, দেখেন এইটা থেকে এই যে এটার সাথে কি আছে, এই 3, তার মানে এইটা থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3, তার মানে আমার m1 এর ভ্যালু হচ্ছে এইটা, আর m2 এর ভ্যালু হচ্ছে এটা। আই হোপ এইটুকু সবাই ক্লিয়ার। তাহলে এখন দেখেন আমি সব বিন্দু জানি, এক্স ওয়াই বিন্দু বের করতে পারবো না, ডেফিনেটলি পারবো। এক্স ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কত, সবাই বের করে ফেলি, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কি, m1 - m2 হবে, তার মানে 2 - 3। ওয়াই ইকুয়াল টু কি হবে, m1 - m2 হবে, মানে হচ্ছে 2 - 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি m1 x2, তাহলে দেখেন তো m1 হচ্ছে এটা 2 × 8, ঠিক আছে, m1 x2 মাইনাস, ঠিক আছে, এই যে 2 × 8 কত, 16, মাইনাস m2 x1, m2 এর মানটা কত, 3 × x1 এর মানটা কোথায়, এখানে না, তার মানে 3 × -6, তার মানে কত আসতেছে, -3 × 6, আর আগে থেকে একটা মাইনাস আছে, তার মানে প্লাস, ঠিক আছে। তাহলে এটা কত, 22 - 1, তার মানে এটা হচ্ছে -22 আসছে ভাইয়া, ঠিক আছে, -22। তো দেখেন আমি এটা উত্তর দাগায় দিতাম ডিরেক্ট, কিন্তু এই যে -22 এখানেও আছে, -22 এখানেও আছে, তাহলে ওইটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আবার কি করবো, m1 y2, তার মানে 2 × y এর মানটা কত, -10, তার মানে হচ্ছে -20, ঠিক আছে। তারপরে মাইনাস, তারপরে দেখেন তো মাইনাস 3 × এই যে y1, 3 × y1 মানে কত, 3 × 4 = 12, ঠিক আছে, 3 × 4 কত, 12, তার মানে এটা হচ্ছে -32 - 1, তাহলে এটা কত, 32। খেয়াল করে দেখেন আমার উত্তরটা হচ্ছে এই সি নম্বরটা, -22/32। ভাইয়া এটার কি আর কোনো শর্টকাট আছে, এটার আর কোনো শর্টকাট নেই, কিছু অঙ্কে শর্টকাট আছে, ওগুলো আমি বলবো, সমস্যা নেই, কিন্তু এই অঙ্ক এইভাবে যদি দেওয়া থাকে এই সূত্রের মধ্যে আপনার আসতেই হবে, এবং এই সূত্র দিয়ে আপনার সিকিউ আসবে। সুতরাং এটা যদি এখনই ভালোভাবে বুঝে ফেলেন, সিকিউতে কোনো সমস্যা হবে না। সবাইকে ক্লিয়ার, কারো কি সমস্যা হচ্ছে, ভাইয়াকে বলেন। ভাইয়া একত্রিতটা বাস্তবসম্মত হয়েছে, ছোট দূরত্ব 3 একক, বড়টা 2 একক। যাই হোক, কিছু একটা হয়েছে, আই ডোন্ট কেয়ার,
ঠিক আছে, তো জিনিসটা বুঝে বুঝে করলে আর কি সব হয়, ওকে হয়। সবাই ক্লিয়ার? কারো কি সমস্যা আছে ভাইকে একটু জানাই। সবাই ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাইলে বস আজকে বাসার মধ্যে বসে 3.1 3.2 যা যা করাবো আজকে, 3.3 3.4 3.5 পর্যন্ত হয়তো করাবো আজকে, সবগুলো করে ফেলবেন, দেখবেন সব পারেন। মানে আপনি বইয়ের সব অঙ্ক পারবেন মোটামুটি, সব পারবেন না, 5-7টা না পারতে পারেন, ঠিক আছে, ওগুলো একটু চিন্তা করতে হবে অন্যভাবে, বাট এছাড়া সব পারবেন, কারণ সূত্রগুলো আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা এখন দেখেন, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখা ওয়াই অক্ষরেখাকে যেই অনুপাতে বিভক্ত করে তা বের করো, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে এটাকে আপনাকে আমি ওইভাবেই করাইতে পারি, মানে অন্তর্বিভক্তিকরণের অঙ্ক দিয়েই এগুলা করানো যায়, ঠিক আছে, বাট এটাকে আমি আর অন্তর্বিভক্তিকরণের অঙ্ক দিয়ে করাবো না, এটা আপনি বাসায় চিন্তা করে করবেন, যেই সূত্র শিখেছি সেই সূত্র দিয়েই করা যাবে। বাট ভাইয়া এখন যেটা বলবো সেটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে, ভাইয়া এখন যেটা বলবো সেটাকে কি বলে, শর্টকাট। কি বলছে, 2,-4 আর -3,6 বিন্দু, যে কোনো দুইটা বিন্দু, ঠিক আছে, এই দুইটা বিন্দুকে কে ছেদ করছে, ওয়াই অক্ষ রেখা দ্বারা ছেদ করা হয়েছে। মনে করেন এই দুইটা বিন্দু হচ্ছে এরকম, মনে করেন, ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে 2,-4 বিন্দু, যদিও এটা এরকম না, আর এটা মনে করেন যে 3,6 বিন্দু। এই দুইটা বিন্দুকে ওয়াই অক্ষরেখা দ্বারা আমি ছেদ করছি সামহাউ, ঠিক আছে। তো ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত করলে বলছে যেই অনুপাতে বিভক্ত করে, এই যে দেখেন এই বিন্দুতে বিভক্ত করলে কি M1/M2 অনুপাতে বিভক্ত করছে না, এই অনুপাতটা আপনাকে বের করতে বলছে, ঠিক আছে। এই অনুপাতটা কেমনে বের করবো ভাইয়া, দেখেন ওয়াই অক্ষকে যখন বিভক্ত করবে তখন হচ্ছে এটা সূত্রটা হবে x1/x2 মডুলাস, ঠিক আছে, মডুলাস অফ x1/x2। তাহলে x1 কোনটা ভাইয়া, x1 হচ্ছে 2, আর x2টা কত ভাইয়া -3, আর দুই পাশে কত মডুলাস, তার মানে 2:3 অনুপাতে এটা বিভক্ত হবে, এই যে উত্তর হবে এটা বি নম্বর, ঠিক আছে। দুইটা বিন্দুর সংযোজক রেখাকে যখন ওয়াই অক্ষ ছেদ করবে তখন সেটা শর্টকাটটা হচ্ছে কি, এই প্রথমটার ভুজ ডিভাইডেড বাই দ্বিতীয়টার ভুজ, দুই পাশে মডুলাস, x1/x2 যদি মডুলাস এভাবে করে দিই তাহলে হচ্ছে 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে, এটা আমি ডিরেক্ট বলে দিতে পারি। তাহলে ভাইয়া এখন যদি আমাকে এরকম বলে দুইটা বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, এক্স অক্ষ দ্বারা যদি বিভক্ত হয়, যখন ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হবে তখন এক্স নিব, যখন এক্স অক্ষ দ্বারা বিভক্ত হবে, ধরেন এটা তো আসলে ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হবে না, এক্স অক্ষ দ্বারা বিভক্ত হবে না, তো এটা যদি এক্স অক্ষ দ্বারা বিভক্ত হইতো তখন আমি কি করতাম, এক্স অক্ষ দ্বারা যদি বিভক্ত হইতো তখন আমার সূত্রটা আসতো এরকম, মডুলাস অফ y1/y2, ঠিক আছে। তাহলে y1 এর মানটা কত হইতো, -4, আর y2 এর মানটা কত হইতো 6, এটা চিত্র আঁকলে বোঝা যাবে আসলে বিভক্ত হয় কিনা, এটাও 2:3 অনুপাতে বিভক্ত হইতো, ঠিক আছে, এটাও 2:3 অনুপাতে বিভক্ত হইতো, যদি এটা এক্স অক্ষ দ্বারা বিভক্ত হইতো তখন এটাও 2:3 অনুপাতে বিভক্ত হইতো। আশা করি ক্লিয়ার। অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে যদি বলে যে দুইটা বিন্দুর সংযোজক রেখা ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তখন আমি এই শর্টকাট ইউজ করবো, x1/x2 দুই পাশে মডুলাস, ঠিক আছে। আর যদি আমাকে কখনো বলে যে এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তখন আমার কি y1/y2 দুই পাশে কি মডুলাস, তো এই যে y1 y2 আছে, x1 x2 আছে, যেটা লাগে সেটা করে ফেলবো, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে। আর ভাইয়া এই অঙ্কটা কি বিস্তারিত কিভাবে করবো, ওই যে অন্তর্বিভক্তিকরণের সূত্র দেখছেন না, ওইখানে আপনি ওয়াই অক্ষ দ্বারা যেহেতু ছেদ হয়েছে, ওয়াই অক্ষের উপরস্থ আমি কিন্তু বলছিলাম ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, এক্স এর মান 0 বসাবেন, দেখবেন যে ধাপাধাপ সব মিলে গেছে, ঠিক আছে। যাই হোক, এত কথা না বলি, এইটুকু বুঝছেন না, এটা শর্টকাট, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন সবাই ক্লিয়ার? কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি। ভাইয়া এই টপিকে কত % সম্ভাবনা আছে এমসিকিউ কমন আসার, আর এই চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ আসতে পারে? এই চ্যাপ্টার থেকে অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 7টা এমসিকিউ আসবে। আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি ম্যাট্রিক্স দেখাইছিলাম, ম্যাট্রিক্স থেকে 4 থেকে 5টা আসে ঢাকা বোর্ডে, ঠিক আছে, ধরেন 4টাই আসলো, আর যদি সরলরেখা থেকে 5টা আসে তাহলে 5-4 9টা, 25টার মধ্যে 9টা এখানেই পাবেন আপনি, ঠিক আছে, এটা শিওর থাকেন। আমি যা পড়াচ্ছি 25টার মধ্যে 9টা ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবো। পাস করার জন্য আরেকটা চ্যাপ্টার করা লাগবে আপনার, ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার করে পাস করাই দেবো, তারপরেরটা পরে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাই যদি ক্লিয়ার থাকি তাইলে আমি এবার পরের প্রশ্নটাই চলে যাবো। আহারে, পরের প্রশ্ন লেখারই জায়গা নেই রে। আচ্ছা, আপনারা কেন আপনাদের সিরিয়াস বন্ধুগুলা বা যেই বন্ধুগুলা পড়াশোনা করতেছেন ওদেরকে কেন নিয়ে আসেন না? ভাইয়ের ক্লাসে মানুষ বেশি থাকলে তো ভাইয়ের ভালো লাগে। আচ্ছা যাক, এখন এত কথা আর না বলি। এখন দেখেন, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখা এত বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত হয়? আচ্ছা দেখেন, একটু আগে বলছে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ওয়াই অক্ষ ছেদ করছে, এক্স অক্ষ ছেদ করছে, তাহলে কত অনুপাতে বিভক্ত করছে এটা বলছে। এখন আপনাকে প্রশ্ন করছে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখা, তো মনে করেন এটা হচ্ছে 3,4 বিন্দু আর এটা হচ্ছে মনে করেন 5,9 বিন্দু। তো এখন বলছে এক্স এক্সিস ওয়াই এক্সিস বলেন, এখন বলছে -1,6 বিন্দুটা, -1,6 বিন্দুটা এটাতে কোন অনুপাতে বিভক্ত করে? নর্মাল একটা জিনিস দেখেন, 3,4 এটা প্রথম কোয়াড্রেন্টে, 5,9 এটা হচ্ছে দ্বিতীয় প্রথম কোয়াড্রেন্টে, আর -1,6 বিন্দুটা কোন বিন্দুতে?
-1,6 বিন্দুটা অবশ্যই অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে, তাই না? তাইলে দেখেন তো, এটা আমি দেখেই বুঝতেছি এরা দুজন যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আপনার চিত্র কিন্তু এরকম হবে। দেখেন আপনার মনে করেন যে 3, 4 বিন্দুটা এটা, 5, 9 বিন্দুটা এটা, তাহলে চিত্রটা এরকম হবে। তাইলে এই দুইটা বিন্দু, এই যে এটা হচ্ছে 3,4 আর এটা হচ্ছে 5,9 বিন্দু, হ্যাঁ। তাহলে এই দুইটা বিন্দু কোন বিন্দুতে বিভক্ত হয়েছে দেখেন, -1,6 বিন্দুতে বিভক্ত হয়েছে। তাহলে প্রথম কথাই হচ্ছে আমার এটা, দেখেন এটা কি অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে? এই দুইটা বিন্দু এই বিন্দুতে অবশ্যই কি হয়েছে, বহির্বিভক্ত হয়েছে। তার মানে আমার এই উত্তরটাও বাদ, এই উত্তরটাও বাদ। তাইলে হচ্ছে কত অনুপাতে বহির্বিভক্ত হয়েছে এটা এখন আমি বের করব, ঠিক আছে? কত অনুপাতে বহির্বিভক্ত হয়েছে এটা বের করব। তো মনে করেন আপনাকে যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে, মনে করেন যে একটা বিন্দু দেওয়া আছে x1, y1, আরেকটা বিন্দু দেওয়া আছে মনে করেন x2, y2, আর এই বিন্দুটা আপনাকে দেওয়া আছে যে বিন্দুতে বিভক্ত হয়েছে, এই যে x, y, এই বিন্দুটাও আপনাকে দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে তাহলে এটা কোন অনুপাতে বিভক্ত করবে সেটা আপনাকে এখন আমি বের করে দিব। চিত্র দেখে এটা আমি বুঝলাম যে এটা হচ্ছে বহির্বিভক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি শর্টকাটটা কি, এটা শর্টকাটটা হচ্ছে x1 - x ডিভাইডেড বাই আপনার এটা হচ্ছে x2 - x, ঠিক আছে? ইফ আই এম রাইট, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এখন x1 কত, x1 হচ্ছে 3 - x এর মানটা কত, x এর মানটা হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে, +1। তারপর x2 মানে কত, 5, x2 মানে কত 5, এই যে দেখেন x1 এটা, x2 এটা, মানে সিকোয়েন্স অনুযায়ী ধরবো। x2 মানে কত 5, ঠিক আছে? -5 মাইনাস x এর মানটা কত, x এর মানটা হচ্ছে -6, মাইনাসে মাইনাসে +6, ঠিক আছে? +6। তাইলে এখন x2, আচ্ছা ভাইয়া একটু ভুল লিখছি, ঠিক আছে? ভাইয়া একটু ভুল লিখছি, কি লিখছি দেখেন, x2 - x, x2 এর মানটা কত, x2 এর মানটা হচ্ছে 5, আর x এর মানটা তো -1ই আছে, তাহলে এটা কত হবে, মাইনাসে মাইনাসে +1 হবে, ঠিক আছে? এই যে দুই পাশে মডুলাস, তাহলে 3 একে 4, 5 একে 6, এটা কত 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। তাইলে এই দুইটা সংযোগ রেখা এই বিন্দু দ্বারা 2:3 অনুপাতে কি হয়েছে ভাইয়া, বহির্বিভক্ত হয়েছে। তার মানে আপনার উত্তরটা হবে ডি নম্বরটা, উত্তরটা হবে কত, ডি নম্বরটা। এটা এমনিতে যদি অঙ্কটা করতে চান অনেক বড় অঙ্ক হবে, যেটা আপনি এমসিকিউতে করতে পারবেন না। তাহলে এমসিকিউর ক্ষেত্রে আমি এই সূত্র ইউজ করব। আমাকে প্রথম যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে x1, y1 বিন্দু, তারপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে x2, y2 বিন্দু, আর এইখানে যে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে x, y বিন্দু, ঠিক আছে? এরকম যদি হয় দুইটা বিন্দু আরেকটা বিন্দু দ্বারা বিভক্ত হয়েছে, প্রথমে আমি চিত্র থেকে বুঝে নিব যে এটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, যদি এটা বলা থাকে, বলা থাকলে এভাবে বুঝে নিব, শর্টকাট, ঠিক আছে? আর তারপরে আমি করবো কি, কত অনুপাতে বিভক্ত হয়েছে, x1 - x ডিভাইডেড বাই x2 - x, এটা করবো, তাহলে দেখবো যে উত্তর চলে আসছে, ঠিক আছে? আই হোপ সবাই ক্লিয়ার। কারো কি আর সমস্যা আছে? এখানে ভাইয়া 3টা শর্টকাট দেখাইছি। দুইটা বিন্দু x অক্ষ দ্বারা ছেদ হইলে কত 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 ভাগে বিভক্ত হবে সেটা, দুইটা বিন্দু y অক্ষ দ্বারা ছেদ হলে কত কত ভাগে ভাগ হবে সেটা দেখাইছি, দুইটা বিন্দু আরেকটা বিন্দু দ্বারা ভাগ হইলে কত কত ভাগে ভাগ হবে সেটাও দেখাইছি, কত অনুপাতে ভাগ হবে সেটাও দেখাইছি। সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? ভাইয়া ওয়াই এর মান নেন নাই কেন? নেই, এটাই শর্টকাট, ঠিক আছে? ওয়াই এর মান নিলে হবে মনে হয় অঙ্কটা, দেখি তো ওয়াই এর মান নিলে হয় কিনা। 4 মাইনাস +6, y1 - y, তারপরে হচ্ছে y2 - y, 9 মাইনাস +6, ঠিক আছে? এটা কত আসে, 12, আর এটা আসে 15, এটা হচ্ছে 12 আর এটা আসে 15, তার মানে হচ্ছে 3 4 12, 3 5 15 না। এই শর্টকাটটা শুধুমাত্র আমার হচ্ছে যে x এর মান দ্বারা প্রকাশিত হচ্ছে, মানে এটা হচ্ছে একটা শর্টকাট, এটা শর্টকাট, এটা কোনো অঙ্ক নেই। এইরকম থাকলে এই শর্টকাটটা ইউজ করবেন, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া? এই শর্টকাটটা আমরা কখন ইউজ করব, যখন দুইটা বিন্দু আরেকটা বিন্দুতে বিভক্ত হবে তখন আমি এই শর্টকাটটা ইউজ করব, ঠিক আছে? আর শর্টকাটের তো মনে করেন কোনো মা বাবা নেই, শুধুমাত্র এক্স নিলেই মিলবে, ওয়াই নিলে মিলে না, আমি অলরেডি দেখলাম চেক করে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ক্লাস হবে কয়টায়? ওয়াই এর মান নিলেও সেম মান আসবে? আসছে ওয়াই এর মান নিলে, আমার তো সেম মান আসে নাই বস, ওয়াই এর মান নিয়ে আমার সেম মান আসে নাই। আচ্ছা আপনারা বাসায় করে দেখেন, আসলে আলহামদুলিল্লাহ, বাট এটা রিস্ক ফ্রি, এটা রিস্ক ফ্রি, ঠিক আছে? এটা ওয়াই এর মান নিলে আসবে কিনা আমি জানি না, বাট এটা রিস্ক ফ্রি, এটা শর্টকাটটা একদম পিওর, এটা দিলে হবেই, ঠিক আছে? এটা দিলে অঙ্ক হবেই, শর্টকাট তো শর্টকাটই। আচ্ছা, তো এখন টাইপ 5-এ আসেন সবাই, দৌড়ঝাঁপ সবাই। কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি, সিএ, বিএ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 4 5,0 4 - 2 যদি হয়, এবিসি এর শীর্ষের স্থানাঙ্ক কত? দেখেন প্রশ্নটার আমরা একটা চিত্র আঁকাই। সবাই কি পাগল হয়ে যাচ্ছেন? বেশি কঠিন লাগতেছে? এবিসি ত্রিভুজ হচ্ছে এইটা, এই ত্রিভুজের এই যে এটা হচ্ছে বিসি, তো বলছে বিসি, সিএ এবং বিএ এর
মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এই যে দেখেন বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4, তারপরে হচ্ছে সিএ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,0 আর বিএ এই যে বিএ এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলছে 4,-2, ঠিক আছে। তো বলছে এবিসি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি এগুলা হয়, এই বিপরীত শীর্ষের মানে এ বি সি এই শীর্ষের স্থানাঙ্ক কত, মানে হচ্ছে এই যে এ বিন্দুর স্থানাঙ্ক কত এটা জানতে চাইছে, বি বিন্দুর স্থানাঙ্ক কত এটা জানতে চাইছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা জানতে চাইছে। তো এটার জন্য একটা থিওরি আছে, মানে থিওরি না একটা শর্টকাট আছে, শর্টকাটটাই ভাই বলবো, কারণ লং কাটে হচ্ছে যে আপনি ইকুয়েশন বের করে করে ইকুয়েশন সমাধান করে করবেন, এত বড় ইকুয়েশন করার সুযোগ নেই আমাদের। তো এটা হচ্ছে তীর থিওরি, ঠিক আছে। ভাইয়ার কাছে এটা মনে হয় এটা একটা তীরের মতো, হ্যাঁ। তো তীরের কি থাকে, এটা মনে করেন আপনার হাতে একটা তীর ধনুক আছে, ধনুককে আমরা কি করি পিছনের দিকে টান দিই, টান দিয়ে সামনের দিকে এইভাবে ধনুকের এটার কি বলে যাই হোক এই তীরটা সামনের দিকে, ও আচ্ছা এটা তীর, এটা ধনুক, ধনুকের মধ্যে তীরটাকে লাগায় পিছনের দিকে টান দিই, তারপরে কি ছেড়ে দিলে কি এই ধনুকটা সামনের দিকে যায়, ঠিক আছে। তাহলে এই শর্টকাটটা হচ্ছে এই রকম। আপনার মনে করেন আপনার কোনটা দরকার, আপনার ফার্স্টে দরকার হচ্ছে এ বিন্দুটা, তাহলে আপনি কি করবেন ধনুক লাগান, ধনুক লাগাইতে হলে আপনি কিভাবে লাগাবেন, এই যে এইভাবে লাগাবেন, ঠিক আছে। এই যে ধনুকটা লাগাইছেন, লাগানোর পরে পিছনের দিকে টান দিব না, টান দিয়ে যেদিকে ছুড়বো সেই দিকে যেই বিন্দুটা আছে ওইটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। তাইলে আমি কি করব, এই এ বিন্দুর এক্স এর মানটা বের করতে চাচ্ছি, তাইলে ধনুকের তীর লাগায় নিচের দিকে টান দিছি, উপরের দিকে গেছে, মানে এটা আজাইরা কথা বলতেছি। এখন এইটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, এই ইন্ডিকেটর দ্বারা আমি বুঝাচ্ছি এ বিন্দুর ভুজ বাইর করবো এখন, ঠিক আছে। এদিকে যাবে মানে এ বিন্দুর ভুজ বাইর হবে, সেটার জন্য আমার কি লাগবে, এই বিন্দু আর এই বিন্দু লাগবে। তার মানে এই বিন্দুটা কত 4, এটার ভুজ হচ্ছে 4 আর এটার ভুজ কত 5, তাহলে 5 4 4 কত 9, ঠিক আছে। এই দুইটাকে ধরছি, 9 রে ধরে টান দিছি, টান দিয়ে এইটারে বিয়োগ করে দিব, এই পাশে যেটা থাকবে ধনুকের এই যে এই প্রান্তে যে থাকবে তারে দিয়ে বিয়োগ করব, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত 7, তার মানে x1 এর ভ্যালুটা হচ্ছে 7। তাহলে আবারও ধনুকের থিওরি ইউজ করি, -2 মানে এবার y এর মান বের করব, তাহলে -2 আর 0 কে যোগ করলে কত হয় -2, তো -2 থেকে যদি 4 কে বিয়োগ করে দিই তাহলে কত আসবে -6, তাইলে এ বিন্দুটা হচ্ছে 7,-6 বিন্দু, একটা শীর্ষ পেয়ে গেছি। তাইলে এই ধনুক থিওরি যদি বুঝা যান, ধনুক থিওরি বুঝছেন কিনা আমাকে একটু জানায়েন তো, যদি বুঝা যান তাহলে তো একটা বিন্দু হয়ে গেছে। এবার আপনি কি সি বিন্দু বের করতে চান, তার মানে তীরের দিকটা হইতে হবে সি বিন্দুর দিকে, মানে তীরের দিকটা হবে এই দিকে, এইদিকে আসতে হবে। এখন এইদিকে আসতে হলে আপনার ধনুক লাগাইতে হবে এই বরাবর, তাইলে হচ্ছে যোগ করবেন কারে 5 এর আর 2 এর, 5 যোগ 2 কত 7, বিয়োগ করবেন কারে 7 এর থেকে 4 বিয়োগ করবেন, তাহলে কত আসবে 3। ধনুক বলি ভাই এই জন্য যাতে আপনি ঠিক জায়গায় বিয়োগটা করেন, ঠিক জায়গায় যোগটা করেন, ঠিক আছে। আর হচ্ছে এই যে y এর মানটা কত 0 যোগ 4 কত 4, 4 এর থেকে 2 গেলে কত হয় ভাইয়া 6, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, মানে -2 আছে তো এই জন্য 6 লিখছি। তাহলে দেখেন সি বিন্দু ভাইয়া বের করে দিছি। এবার সবাই যদি বুঝে থাকেন ভাইয়াকে বি বিন্দু বের করে দেন, আর না বুঝলে ভাইয়া বলেন, ঠিক আছে। এই ধনুক থিওরি দিয়ে সামান্তরিকের 3টা শীর্ষ দেওয়া থাকলে অন্যটা বের করা যাবে, রম্বসের 3টা দেওয়া থাকলে অন্যটা বের করা যাবে, বর্গের 3টা দেওয়া থাকলে অন্যটা বের করা যাবে, আয়তক্ষেত্রের 3টা দেওয়া থাকলে অন্যটা বের করা যাবে এই ধনুক থিওরি দিয়ে। এই এক ধনুক থিওরি দিয়ে আননোন একটা স্থানাঙ্ক নির্ণয় করা যাবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তুলি তাবাসসুম বলছে বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। আচ্ছা আরেকবার বুঝাই, এই যে 3 নম্বরটা আপনার জন্য করতেছি তুলি আপু, 3 নম্বরটা আপনার জন্য করতেছি, ঠিক আছে। ধনুক থিওরিটা আবার দেখেন, হ্যাঁ ধনুক থিওরিটা কি দেখেন, আমার এখন কোন বিন্দুটা বের করা দরকার, বি বিন্দু, তার মানে বি বিন্দুর দিকে আমার একটা তীর মারতে হবে, এই বি বিন্দু বের করতে চাই। তাহলে তীর মারতে হইলে এই যে ধনুকটা লাগাবো হচ্ছে এই বরাবর, তারপরে এই তীরটা দিয়ে টান দিব, ওই পিছন থেকে টান দিব, এদিকে আসবে, তার মানে এই বিন্দুটা বের হবে। তাহলে এই যে ধনুকের দুই প্রান্তে যারা আছে তাদের ভুজ কত 4 আর 2 কত 6, 6 এর থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই কত থাকে 1, তার মানে বি বিন্দুর ভুজ হচ্ছে 1। আবার কি -2 + 4 এটা মিলে কত আসে 2, 2 থেকে কত বিয়োগ করব 0 বিয়োগ করব, তো 2 থেকে 0 বিয়োগ করলে কত থাকে 2 থাকে, ঠিক আছে। তার মানে বি বিন্দুটা হচ্ছে 1,2। সোজা বাংলা কথা এইটা যে এই শীর্ষ বাইর করতে চাইলে এটার ভুজ যোগ করব বিয়োগ এটা, ঠিক আছে। তারপরে এই বিন্দুর যদি ভুজ বের করতে চাই এটার ভুজ যোগ করব, এটার ভুজ যোগ করব বিয়োগ এটা, ঠিক আছে। এইভাবে করে অঙ্ক করতে হবে, সেম ভাবে কোটিও বের করতে হবে। এখন কি ক্লিয়ার, সবাই বুঝছি? কারো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে ভাইকে এখন বলতে হবে, এখন বলতে হবে কারো সমস্যা থাকলে। তুলি আপু ক্লিয়ার? তুই আপু প্রশ্ন করছিলেন, আফরিন ইবা বলছে বুঝছি ভাইয়া আরেকবার, মুস্তারি তাসনিম মাইশা বলছে আরেকবার, বুঝছি এখন, না বুঝলে বলেন। ভাইয়া আপনাদেরকে একটা কাজ দেই, ক্লাস ওয়ার্ক দেই, দেখেন আপনার ধরেন যে এরকম আছে, হ্যাঁ মনে করেন এটা 1 2, এটা আসলে খুব বাজে একটা বিন্দু দিচ্ছি আপনাকে 3 4, এটা হচ্ছে 5 6। তাহলে আপনাকে আমি বললাম যে এই যে এ বি সি ডি এই সামান্তরিকের এই 3টা বিন্দু দেওয়া আছে, তাহলে সামান্তরিকের এই বিন্দুটার মান কত এটা আপনার কাছে আমি জানতে চাইলাম,
ঠিক আছে, তাহলে সামান্তরিকের এই অজানা বিন্দুটার স্থানাঙ্কটা সবাই আমাকে বলেন যে অজানা বিন্দুর স্থানাঙ্ক কত হবে। ঠিক আছে, হ্যাঁ সবাই ক্লিয়ার বলছে। আচ্ছা, এই অজানা বিন্দুর মান কত হবে পোলাপান? ধনুক থিওরি ওটা বানাইতে চাই। তাহলে এখন তো ধনুক থিওরি বলতেছি, পরে যে আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে যাবে যে এই বরাবর তীর হইলে ডি বিন্দু বের করতে চাই, তাইলে ধনুক তো লাগাইতে হবে এই বরাবর। তাহলে 5 আর 3 8, 8-এর থেকে 1 গেলে এটা কত 7, তারপরে কত 6 আর 4 10, 10-এর থেকে 2 গেলে কত ভাইয়া 8। সবার মিলে যাওয়া উচিত। 7 8 7 8, ভেরি গুড পোলাপান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার আরেকটা বাকি আছে এখানে, আরেকটা এমসিকিউ বাকি আছে এখানে, শেষই হয় না। কিরে ভাই মাত্র 5-এ আসি, আমি এখন একটা দৌড় দিব। হ্যাঁ আপনারা সবাই আমার সাথেই থাকেন। আচ্ছা দেখেন, একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে এত এবং ভর কেন্দ্র এত, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? ঠিক আছে, এখন দেখেন ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা কেমন। ভর কেন্দ্র জিনিসটা হচ্ছে এই রকম, কেমন আমি দেখাচ্ছি। এটা মনে করেন এ বি সি ত্রিভুজ। তো ভর কেন্দ্র জিনিসটা কি সেটা আগে একবার বলি। হ্যাঁ মনে করেন ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যবিন্দু এটা, সি এ বাহুর মধ্যবিন্দু এটা, আর এ বি বাহুর মধ্যবিন্দু এটা। তাহলে এইখান থেকে এই মধ্যমাটা টানেন, এইখান থেকে এই মধ্যমাটা টানেন, এখান থেকে এই মধ্যমাটা টানেন। এই সবাই যেই বিন্দুতে ছেদ করবে, মধ্যমাগুলা যেই বিন্দুতে ছেদ করে সেটাকেই বলা হয় হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। এবং ভর কেন্দ্র সবসময় মধ্যমাকে কত 2:1 অনুপাতে বিভক্ত করে, মুখস্থ। এটা আপনারা ছোটবেলায় প্রুফ করছিলেন। ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই যে দেখেন, এটা আরেকটা মধ্যমা না, এটাও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এটা আরেকটা মধ্যমা না, এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, এটা একদম মুখস্থ কথা। ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এমসিকিউতে চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা আমি বের করতে চাই। ভর কেন্দ্রের স্থানাঙ্ক ডেফিনেটলি XY হবে। তো এখন মনে করেন ত্রিভুজের শীর্ষ যদি x1, y1 দেওয়া থাকে, বি যদি x2, y2 দেওয়া থাকে, আর সি যদি x3, y3 দেওয়া থাকে, মনে করেন ত্রিভুজে 3টা শীর্ষ দেওয়া আছে, তাহলে ভর কেন্দ্রের x এর মান কত হবে জানেন? ভর কেন্দ্রের x এর মান হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তারপরে হচ্ছে কোটির মান হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এখন আপনারাই আমাকে বলেন, ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়া আছে এবং ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষ বের করতে বলছে। তো এখন এটার উত্তর কত হবে সবাই আমারে বলেন। দেখেন ত্রিভুজের কি করছে, দুইটা শীর্ষ দেওয়া আছে, একটা হচ্ছে 2,7 আর একটা দেওয়া আছে 6,1, আর ওর ভর কেন্দ্র জি এর মানটা দেওয়া আছে 6,4। এখন বলছে এই তৃতীয় শীর্ষ যেটা XY বিন্দু, এটা বাইর করো। ঠিক আছে, তাহলে এটা কি হবে আমরা কি জানি, x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 6, এটা আমরা জানি না। তার মানে 2 আর 6 কত 8, 8 যোগ x, 8 যোগ x ইকুয়াল টু 6 হওয়ার কথা। তার মানে x ইকুয়াল টু হওয়ার কথা কত -2। ঠিক আছে, x ইকুয়াল টু -2 হওয়ার কথা, এখানে কোনো বিন্দুর সাথে মিলে নেই। আরেকবার দেখেন তো সবাই, ও আচ্ছা ডিভাইডেড বাই 3 করতে ভুলে গেছি ভাইয়া। ঠিক আছে, তিনোটার যোগফল ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 3 6 18, 18 থেকে 8 গেলে কত থাকবে 10 থাকবে। ঠিক আছে, এই যে উত্তর মিলে গেছে এবার 10। আচ্ছা দুইটা 10 আছে, আবার চেক করতে হবে। এবার y1 এর মানটা বের করি, মানে y এর মানটা বের করি। 7 প্লাস 1 প্লাস y, 7 প্লাস 1 কত 8, 8 প্লাস y ডিভাইডেড বাই 3, তাই না? 8 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত 4। তাহলে 3 4 12, তার মানে y ইকুয়াল টু কত 4। তাহলে y ইকুয়াল টু 4, তার মানে আপনার উত্তর হচ্ছে 10,4। সবাই কি এই যে ভর কেন্দ্রের বিষয়টা বুঝছি? ভাইয়া করছি কি, এই বিন্দুটা আমি জানি না সেটা ধরে নিছি, তাহলে আমি ভর কেন্দ্রের সূত্র তো এইটাই। তাহলে আমি x1 এর মান জানি 2, y1 এর মান জানি হচ্ছে x2 এর মান জানি 6, আর x3 এর মান জানি x। তাহলে এই তিনটা লিখলাম ডিভাইডেড বাই 3। এখন এটার মান আমাকে দেওয়া আছে, এটার মান দেওয়া আছে কত 6, তাহলে এটা ইকুয়াল টু 6 লিখছি, পরে x এর মান চলে আসছে। আবার ওইটা ইকুয়াল টু 4 লিখছি, পরে y এর মান চলে আসছে। দ্যাটস ইট। ঠিক আছে, কারো কি সমস্যা আছে? সি নম্বর হচ্ছে উত্তর, সবার মিলে গেছে, ভেরি গুড। আচ্ছা তাইলে দেখেন, ও আরেকটা কথা, ওই যে এই যে আমার তীরের যে ধনুকের যে থিওরি, ধনুক থিওরি দিয়ে এই সব হবে। হ্যাঁ, ধনুক থিওরি দিয়ে এই সবগুলো বের করতে পারবেন। সো এগুলো নিয়ে আর কেউ প্যারা খাইন না, কেমন? আচ্ছা তাহলে এটা গেল। কিরে ভাই খালি সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝি না। আচ্ছা এখন দেখেন কি বলছে, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এত 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 হলে উক্ত চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এটা আমরা করব সারাশের নীতি দিয়ে। এইগুলা দিয়ে আপনারা অঙ্ক করছেন। একটা চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া আছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা চিত্রটা ভালোভাবে আঁকাবেন। হ্যাঁ, চিত্রটা ভালোভাবে না আঁকাইলে এই অঙ্কটা আপনাদের অনেক সময় হবে যে স্যাররা এলোমেলো করে দিচ্ছে, অঙ্কটা হয় নাই। আর তখন কেন হয়নি সেটা আমি বলবো। দেখেন চতুর্ভুজের একটা বিন্দু হচ্ছে 1,1 বিন্দু, ধরলাম এটা। আরেকটা বিন্দু হচ্ছে 0,8 বিন্দু, এই যে দেখেন 0,8 বিন্দুটা এইটা। ঠিক আছে, 0,8 বিন্দুটা এইটা। তারপরে চতুর্ভুজের আরেকটা বিন্দু হচ্ছে 4,5 বিন্দু, এই যে 4,5 বিন্দুটা ধরলাম যে এখানে। ঠিক আছে,
4,5 বিন্দুটা ধরলাম ভাইয়া এইখানে, ঠিক আছে। আরেকটা বিন্দু বলছে কত -3,4, তাহলে -3 এদিকে, ,4, তার মানে আরেকটা বিন্দু এখানে। তাইলে এখন দেখেন এই যে চতুর্ভুজ হবে এইটা, ঠিক আছে। এখন এই চতুর্ভুজের এই বিন্দুটা কত 1,1, এই বিন্দুটা কত 0,8, এই বিন্দুটা কত 4,5, আর এই বিন্দুটা কত -3,4। এই হচ্ছে চতুর্ভুজ। এখন দেখেন তো এই চতুর্ভুজের বিন্দুগুলো এলোমেলো করে দেওয়া ছিল না? প্রথমে এইটা বলছে, তারপরে এইটা বলছে, তারপরে এইটা বলছে, তারপরে এইটা বলছে, এরকম বলছে না? তো এইভাবে নিলে আমি কি বুঝছি সিকোয়েন্স কোনটা? মানে এই যে সিকোয়েন্স মানে কি, এইটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সারাংশের নিয়ম ইউজ করবো সেটার জন্য সিকোয়েন্সে ঘুরতে হবে, যে 1,1 এইটার বিন্দুর পরে এই বিন্দু আসবে, তারপরে এই বিন্দু আসবে, তারপরে এই বিন্দু আসবে, মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরায় বিন্দুটা নিব আমি। হ্যাঁ, তো আমি যদি সারাংশের মানে চিত্রটা না আঁকায় আমি যদি ফার্স্টে 1,1 তারপরে 0,8 বিন্দু নিতাম, তাহলে কি আর এটা এই সিকোয়েন্স মেনটেন করতো? সিকোয়েন্স মেনটেন করতো না। এটার পরে এটাই চলে যেতাম, কিন্তু এই মাঝখানে বিন্দুটা গায়েব হয়ে যেত, তাই না? মাঝখানে বিন্দুটা পরে আসতো, তাহলে আমার অঙ্ক কিন্তু মিলতো না। তাইলে আমার যদি এই সূত্রে ফেলতে হয়, সারাংশের সূত্র যদি ফেলতে হয়, তাহলে আমাকে কি করা লাগবে ভাইয়া? আমাকে করতে হবে কি, বিন্দুগুলোকে সুন্দর করে বসে আগে বুঝতে হবে বিন্দুগুলো ঠিক জায়গায় আছে কিনা। তো এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথ, সেখানে হচ্ছে বিন্দুগুলো জায়গা মতোই থাকে সাধারণত, ঠিক আছে। আচ্ছা, সারাংশের নিয়মটা কি? সারাংশের নিয়মটা হচ্ছে হাফ ইন্টু যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু বসাবেন, ঠিক আছে। প্রথম বিন্দু কোনটা 1,1, তারপরে বিন্দুটা কত 4,5, তারপরে বিন্দুটা কত 0,8, তারপরে বিন্দুটা কত -3,4। এখন দেখেন চারটা বিন্দু বসাই ফেললাম না? উপরে এক্স বসাইছি, নিচে ওয়াই বসাইছি, চারটা বিন্দু বসাইছি না? বসানোর পর কাজ শেষ হয়নি, বসানোর পর ফাইনালি প্রথম বিন্দুটাকে আবার বসাবো। বসাইছি তো? বসাইছি, শেষ। এখন আমি সারাংশের নীতিটা কিভাবে কাজ করে সেটা দেখাবো, ঠিক আছে। হাফ তো রইলো, হাফ ইন্টু, এখন হচ্ছে আপনি ব্র্যাকেট দেন, আপনি করবেন কি এই কোনাকুনি গুণ করবেন। 5 একে কত 5, যোগ 4 আটা কত 32, যোগ 4 আর শূন্যতে কত 0, যোগ -3 আর 1 এ কত -3, ঠিক আছে। এটা কিন্তু যোগ অবস্থায় ছিল, -3 হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে এইটুকু কাজ শেষ, এইটুকু কাজ শেষ, এই যে তীর থিওরি শেষ, এইটুকু শেষ। হ্যাঁ, তাহলে এইটুকু যদি শেষ হয়, এখন আমার বাকি অংশ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখন কি বাকি অংশ নিয়ে কাজ করতে হবে। তো বাকি অংশ নিয়ে কীভাবে কাজ করবো? এখন ফার্স্টে এই দিক থেকে গুণ দেওয়া শুরু করছিলাম, তাই না? এখন হচ্ছে এই দিক থেকে গুণ দেওয়া শুরু করবো। তাইলে এখন কি করব? এই দিক থেকে গুণ করবো আর বিয়োগ করবো জিনিসটাকে। তাহলে -4 একে 4, তারপর হচ্ছে -5 এর শূন্যে 0, তারপর হচ্ছে -7 +3 আটা 24, তারপর হচ্ছে -4। এই হচ্ছে ঘটনা। তাহলে ঘটনা যদি ভাইয়া এইটা হয়, তাহলে এটার উত্তর কত আসে দেখেন তো? হাফ ইন্টু, দেখেন তো কত আসে 32 আর 5 কত 37, এইটাই যোগ, তাই না? ও আচ্ছা, না, 37-এর সাথে আবার 24 আছে, 37 আর 24 কত হয়? 30 আর 20 কত 50, 50 61 হয়, ঠিক আছে। 37 আর 24 কত হয়? 61 হয়, কেমন? তাহলে 61, সেখান থেকে কত বিয়োগ করবো? 4 4 8, 8 আর 3 11, মানে -11 বিয়োগ করব। 11 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 50, 50 ভাগ 2 কত 25। তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 25 বর্গ একক। চতুর্ভুজটার ক্ষেত্রফল কত? 25 বর্গ একক। জিনিসটা কিন্তু খুবই ইজি। আপনাকে যদি চারটা বিন্দু সিকোয়েন্সে দেওয়া থাকে, এভাবে জাস্ট বসাবেন, বসাইয়া দেখবেন যে রেজাল্ট চলে আসছে এটা। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে এভাবে বের করবো। সেমভাবে ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারি। এই যে দেখেন ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। ও আচ্ছা, ত্রিভুজেরটা সেমভাবে বের করতে পারবো। যদি এইটা কি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া ছিল, চতুর্ভুজের ক্ষেত্রফল হয়েছে। তো ত্রিভুজের যদি আমার 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, x1, y1, তারপরে x2, y2, তারপরে x3, y3, ত্রিভুজে যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাইলেও বের করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি? এখন যে অঙ্কটা আনছি সেই অঙ্কের মধ্যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু বলা নাই, অন্য জিনিস বলা আছে, ঠিক আছে। ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু বলে সেমভাবে অঙ্ক করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলা আছে দেখেন। বলা আছে হচ্ছে একটা, এই যে ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর 3টা বাহুর মধ্যবিন্দু যথাক্রমে 1 2 4 4। এই যে দেখছেন যথাক্রমে বলছে, মানে সিকোয়েন্সে দেওয়া আছে। আগেরটা কিন্তু সিকোয়েন্সে দেওয়া ছিল না, এটা যথাক্রমে বলছে মানে সিকোয়েন্সে দেওয়া আছে। এই জন্য আর আমার প্যারা নেওয়া লাগবে না। যথাক্রমে কত? এটা যদি 1 2 হয়, এটা 4 4 হবে, আর এটা হবে 2 8, ঠিক আছে, এরকম হবে। তো এখন ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এখন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আপনাকে আমি কি শিখাইছি? আপনাকে আমি শিখাইছি যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে সারাংশের নিয়ম দিয়ে আমি ডিরেক্ট ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ভাই মধ্যবিন্দু দিয়ে পারি না? পারি। দেখেন কিভাবে পারি। মধ্যবিন্দু দিয়ে দেখেন তো, 3টা মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজে কি একটা ত্রিভুজ গঠন করে না? এই 3টা মধ্যবিন্দু দিয়ে একটা মজার জিনিস দেখেন, ব্যর্থ চিত্র পারফেক্ট হয় নাই। এইখানে কয়টা ত্রিভুজ হয়েছে? এখানে একটা ত্রিভুজ, এই যে এটা হচ্ছে বেশি দাগ দিয়ে ফেলাইছে, আসলে দাগটা মুছা দিই। এটা মনে করেন 1 নম্বর ত্রিভুজ হয়েছে। এই যে দেখেন 2টা ত্রিভুজ হয়েছে, 3টা ত্রিভুজ হয়েছে, 4টা ত্রিভুজ হয়েছে। মধ্যবিন্দু দিয়ে যেই ত্রিভুজ গঠন করি না
তার চারপাশে যেই তিনটা ত্রিভুজ গঠন হয়েছে না, ওই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে এর এই হলুদটার ক্ষেত্রফল সেম হয়। মানে হচ্ছে মধ্যবিন্দু দিয়ে যদি ত্রিভুজ আঁকাই, এই ত্রিভুজের ভিতরে বড় ত্রিভুজটার ভিতরে যতগুলো ত্রিভুজ হয় সবগুলোর ক্ষেত্রফল তখন সমান হয়ে যায়। মধ্যবিন্দুটার ক্ষেত্রফলের সমান হয়ে যায় কি বাকি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন দেখেন তো এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি 4 ইন্টু, দেখেন তো 4 ইন্টু এটার ক্ষেত্রফল দিলেই হয়ে যাচ্ছে। তার মানে আমার মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজের যেই ক্ষেত্রফল পাই সেই ক্ষেত্রফলটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমি মূল ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে যেই ত্রিভুজ পাই, মধ্যবিন্দু দিয়ে যেই ত্রিভুজ পাচ্ছি সেই ত্রিভুজের যেই ক্ষেত্রফল সেটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে মূল ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে এখন দেখেন মধ্যবিন্দু দিয়ে যেই ত্রিভুজ পাই ওর ক্ষেত্রফল বাইর করি, হাফ ইন্টু, এটা দেখেন তো সিকোয়েন্সে দেওয়া আছে, বলাই আছে যথাক্রমে 1 2 প্রথমটা, তারপরে মনে করেন 4 4, তারপরে মনে করেন 2 8, তারপরে আবার কত 1 2। তাহলে আবার সারাশের নিয়ম সবাই নিজেরা করি, নিজেরা করে আমাকে বলেন এটার উত্তর কত, নিজেরা করি। হাফ ইন্টু এটা কত 4 1 4 প্লাস 4 8 32 প্লাস 2 2 4 মাইনাস 4 2 8 মাইনাস 4 2 8 মাইনাস 8। সবাই কি প্যারা খেয়ে যাচ্ছেন? ভাইকে বললেন 32 আর 8 কত ভাইয়া 40, 32 আর 8 কত 40, 40 থেকে যদি 24 বিয়োগ করি কত থাকে বলেন তো সবাই, 10 থেকে 4 গেলে 6, হাতে আছে 1, 2 1 3, 4 থেকে 3 গেলে কত 1 ইন্টু হাফ, তার মানে এটা কত 8 আসে। ঠিক আছে, তার মানে এই মধ্যবিন্দু দিয়ে যেই ত্রিভুজ গঠন করা যায় তার ক্ষেত্রফল কত 8 বর্গ একক। তা আমার তো মধ্যবিন্দুর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল চাই নাই, আমাকে চাইছে ABC ত্রিভুজ বা মূল ত্রিভুজের ক্ষেত্রফল। তাইলে 4 ইন্টু 8 দিব, 4 ইন্টু 8 দিলে কত পাচ্ছি 4 8 32, তার মানে আমার মূল ত্রিভুজের ক্ষেত্রফল কত 32 বর্গ একক। আচ্ছা যারা ভাইয়ার সাথে আছি তারা কি বুঝতে পারছি, তাদের কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? সবাই পাগল হয়ে যাচ্ছে। ঐশী বলছে 8, 8 না রে বোকা, 8 হচ্ছে এই ছোটটার ক্ষেত্রফল, এটা মধ্যবিন্দুগুলা দিয়ে যেই ত্রিভুজ গঠন করা যায় সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8। কিন্তু আমাকে বলছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, ABC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু 8, 4 দিয়ে গুণ করে দিব তাইলে হবে। হ্যাঁ দেখি তো সবাই ক্লিয়ার? ধ্রুব সরকার ভেরি গুড, তারপরে রায়হান আব্দুল্লাহ বলছে 32, ভেরি গুড, সবাইকে ভেরি গুড। এখন টাইপ 7 কি বলছে, তিনটা বিন্দু আছে, তিনটা একই সরলরেখায় যদি অবস্থিত হয় তাইলে নিচের কোনটা সত্য। ঠিক আছে, নিচের কোনটা কি সত্য এটা বলছে। এখন সবসময় আমরা মনে রাখবো তিনটা ত্রিভুজ একই সরলরেখায় অবস্থিত হওয়া মানে কি, দেখেন তো সরি তিনটা বিন্দু একটা সরলরেখায় অবস্থিত হওয়া মানে কি, মনে করেন এটা হচ্ছে আপনার সরলরেখাটা, এই সরলরেখাটার উপর এই বিন্দুটা ধরে নেন যে XY, এই বিন্দুটা ধরে নেন যে 2,2, এই বিন্দুটা ধরে নেন যে 3,3। ঠিক আছে, এটাকে দুইভাবে করা যায়, তো দুইটাই কনসেপ্ট আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এখন তিনটা বিন্দু যখন একটা সরলরেখার উপর অবস্থিত তখন এদের দ্বারা গঠিত যেই ত্রিভুজ হবে, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যেই ত্রিভুজটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, শূন্য হবে না। কারণ কি দেখেন তো, একটা ত্রিভুজ হইতে হলে আমার কি লাগে, একটা ত্রিভুজ হইতে হলে তিনটা বিন্দু লাগে তাই না। তো এখন এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, মনে করেন এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু মনে করেন, তাহলে এ বিন্দু বি বিন্দু, এখন সি বিন্দুটা যদি এদিকে কোথাও থাকতো তাহলে আমার এটা একটা ত্রিভুজ আঁকা যেত তাই না, এই যে একটা ত্রিভুজ আঁকা যেত। কিন্তু এই সি বিন্দুটা ধরেন নামায় আনলাম, এইখানে নামাইলাম, তো নামাইলে কি হচ্ছে দেখেন তো, এই ত্রিভুজের ক্ষেত্রফলে কি হবে চেঞ্জ, দেখেন ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, এটা তো আমরা জানি। তাহলে এখন দেখেন আমি করলাম কি, এই ত্রিভুজের উচ্চতা একটু কমায় দিলাম তাহলে ক্ষেত্রফল একটু কমলো, এই ত্রিভুজের উচ্চতা আরেকটু কমাই দিলাম, মানে এই বিন্দুটা যত নামাচ্ছি উচ্চতা তত কমতেছে, তাহলে ক্ষেত্রফল আরও কমবে। তো কমতে কমতে বিন্দুটাটা যখন এই বিন্দুতে নিয়ে আসবো, এই ত্রিভুজের কি আর কোনো উচ্চতা থাকবে, থাকবে না। উচ্চতা যদি শূন্য হয়, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, উচ্চতার মান শূন্য, ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত শূন্য। তার মানে একই সরলরেখার উপর অবস্থিত তিনটা বিন্দু দিয়ে যদি কোনো ত্রিভুজ অঙ্কন করি সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের মানটা হবে শূন্য। এই থিওরি দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে এই থিওরি দিয়ে যদি অঙ্কটা করি, হাফ ইন্টু XY, এই যে ধরেন বিন্দু তিনটা সিকোয়েন্সে দেওয়া আছে, ঠিক আছে বলা নাই এখন, তারপর আমি ধরে নিচ্ছি সিকোয়েন্সে দেওয়া আছে। কারণ কি দেখেন এটা চিত্র আঁকাইলেও সিকোয়েন্সই বোঝা যাবে। এই 2 2 বিন্দুটা ধরেন এখানে, 3 3 বিন্দুটা এখানে, XY বিন্দুটা হয় এখানে নয় এখানে, তো যেখানেই থাকুক সমস্যা নেই, সিকোয়েন্সই আসবে। ঠিক আছে, ইটস ওকে। তারপর দেখেন XY 2 2 3 3 আবার কি XY। তো এইভাবে আমি যদি হিসাব করি তাহলে দেখবেন যে এখান থেকে যেই ক্ষেত্রফলটা আসবে সেটার মানটা আমি কি লিখবো, শূন্য। এখান থেকে XY বিশিষ্ট একটা ইকুয়েশন আসবে, এটা আপনারা বের করেন। ঠিক আছে, ইন দ্য মিন টাইম ভাই আরেকটা জিনিস বলি, তিনটা বিন্দু যখন একটা সরলরেখায় থাকে, একটা সরলরেখায় যখন তিনটা বিন্দু থাকে তখন এদের যে ঢালের মানটা কি হয়, সেম হয়। ঢাল কি সেটা ভাই এবার একটু বলি। হ্যাঁ, ঢাল হচ্ছে মনে করেন এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এইটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে একটা কি কোণ উৎপন্ন করে না, এই কোণের টেন থিটা মানে হচ্ছে টেন থিটা, এই কোণটাকে যদি আমি টেনের ভিতর নিই তার ফলে যেই মানটা পাবো
সেটাকে আমরা বলি কি ঢাল, ঠিক আছে। এখন দেখেন তিনটা একটা রেখার উপর অবস্থিত আছে, তাহলে তিনটা যদি একটা রেখার উপর থাকে, মনে করেন যে একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু এখানে, সে ধরে নিলাম, ঠিক আছে, আরেকটা বিন্দু এখানে, তো তিনটা যদি একটা এর উপর অবস্থিত থাকে, এখন দেখেন তো এই রেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কি এই থিটা কোণই উৎপন্ন করবে, একই কোণ উৎপন্ন করবে, মানে এই বিন্দুর জন্য যেই কোণ উৎপন্ন করবে, এই বিন্দুর জন্য একই কোণ উৎপন্ন করবে, এই বিন্দুর জন্য একই কোণ উৎপন্ন করবে, তাই না? তার মানে তিনটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়, ওই রেখার ঢালটার মানটা কি হবে, সেম হবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন ভাই, এখন একটা শর্টকাট শেখাবো আপনাদেরকে। দুই বিন্দুগামী সরল রেখার ঢাল আমরা বের করতে পারি, মানে একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকলে তার ঢাল আমরা বের করতে পারি। মনে করেন এই বিন্দু আর এই বিন্দু আপনাকে দেওয়া আছে, একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে, 2,2 বিন্দু আর 3,3 বিন্দু, একটা রেখার উপর দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এই রেখার ঢাল কত হবে, ঢালের মানটা সবসময় মাথায় রাখবো। এই যে আমি ঢালে এসে পড়ছি, সরলরেখার ঢাল, ঢালের মানটা কি y1 - y2, দেখেন সরি y1 - y1, y1 3 আর y1 এর মানটা কত 2, আর x1 - x2 - x1, x2 এর মানটা কত 3 মাইনাস হচ্ছে 2, তার মানে এখানে ঢালের মানটা কত ভাইয়া 1, খেয়াল করছেন? তাহলে এই দুই বিন্দুগামী রেখা যদি চিন্তা করি, তাহলে এটা ঢালের মানটা কত আসবে, 1 আসবে, ঠিক আছে। তো সেমভাবে আমরা কি করতে পারি দেখেন তো, এই দুই বিন্দুগামী রেখার যেই ঢাল আর এই দুই বিন্দুগামী রেখার যেই ঢাল সেম হওয়ার কথা না, সেমই তো হওয়ার কথা, কারণ কি এটা তো একই রেখা। তাহলে এই থিওরি দিয়ে আমি আগাইতে পারি এখন। তাহলে এই দুই বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে 1, আর তাহলে এই দুই বিন্দুগামী রেখা মানে এই দুইটার ঢাল আমি বের করছি ফার্স্টে এমনি, তাহলে এই দুইটার ঢাল পাইছি 1, তাহলে এখন এই দুইটার ঢাল কত সেটা আমি বের করি। এই দুইটার ঢাল হবে কত, 2 - y ডিভাইডেড বাই হচ্ছে 2 - x ইকুয়াল টু ঢালের মান তো সেমই হবে, তার মানে ওটার মান 1 হবে। তাহলে এখান থেকে আমি ইকুয়েশন কিন্তু ডিরেক্ট পাবো, 2 - y ইকুয়াল টু 2 - x। তাহলে এক্সটাকে যদি এই পাশে আনি, তার মানে x - y ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এই যে আপনার বি নম্বরটা হবে এটার উত্তর। আপনি যদি এই যে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা 0 ধরেন, তাহলেও দেখবেন যে এই চিত্রই এই গ্রাফই আসছে আপনার, ঠিক আছে। দুইটা ক্ষেত্রে গ্রাফের মানটা সেম আসবে। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? কারো কি সমস্যা আছে? আমরা সবসময় মাথায় রাখবো যে একটা রেখার উপর তিনটা কেন 100টা বিন্দুও যদি দেয়, একটা রেখার উপর যতগুলা খুশি বিন্দু দেখ না কেন, ওই ধরেন তিনটা বিন্দু দিবে, আপনার 100টা বিন্দু দিবেন, একটা রেখার উপর যদি তিনটা বিন্দু দেয়, আমরা দুইটা তথ্য মাথায় রাখবো। এক, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যেই ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা কত হবে ভাইয়া, ক্ষেত্রফলের মানটা 0 বর্গ একক হবে। এটা আমার একটা থিওরি। আরেকটা থিওরি কি, এই তিনটা বিন্দুরই যে কোনো দুইটা বিন্দু নেই আমি, তাদের ঢালের মান কি হবে, ঢালের মান সেম হবে, ঢাল সেম হবে। দুইটা ক্ষেত্রেই তাদের ঢালের মানটা কি হবে ভাইয়া, সেম হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ধরেন আমি যদি এই দুইটা বিন্দু নিই, ওর যদি ঢালের মান হয় এক্স, এই দুইটা বিন্দু নিলে ওর ঢালের মান এক্স হবে। এখন বলুন ভাইয়া এই দুইটা নিব না, আমি নিব হচ্ছে এইটা আর এইটা, তাইলে ওর ঢালের মান এক্সই হবে, ঠিক আছে, ঢালের মান অন্য কিছু হবে না। তাইলে আমাদের কিন্তু একটা বড় থিওরি শেখা হয়ে গেল যে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0 হয় এবং তাদের ঢালগুলোর মানও কি হয়, ইকুয়াল হয়। দুইটা তথ্য জানলাম, এবং এটা দিয়ে আপনাদের অঙ্ক আছে, এটা মাথায় রাখিয়েন কেমন, এটা দ্বারা সিকিউ আসে। টাইপ 8 কি বলছে, এত এবং এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলছে। খুবই মজার ঘটনা। দেখেন কি বলছে, এত এবং এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। চিত্রটা একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। একটা সরল রেখা আছে, এটাই তো দুই বিন্দু দিয়ে যায় এরকম একটা সরলরেখা আছে। মনে করেন যে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এই বিন্দুটা মনে করেন যে 0,2 বিন্দু, আর এইটা হচ্ছে -2,0 বিন্দু, ঠিক আছে। এই দুই বিন্দুগামী সরলরেখাটা এটা। তো এখন বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কত কোণ উৎপন্ন করে সেটা বের করো। এই থিটার মানটা বের করতে বলছে আপনাকে। হ্যাঁ, একটু আগে না ভাই একটা সম্পর্ক দেখে আসলাম আপনাদেরকে, যে এই থিটার মানটা কি, এই থিটার মানটার যদি টেন থিটা নেই, সেটাই আমার ঢালের মান নির্দেশ করে। তাহলে আমি যদি ঢাল বের করতে পারি, তাহলে আমি এম এর মান জানি, এম এর মান ইকুয়াল টু টেন থিটা, সেখান থেকে থিটার মানটা বের করতে পারবো না, ডেফিনেটলি পারবো, ঠিক আছে। তাহলে আমার কি থিটার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করা মানেই হচ্ছে ঢাল, ঢাল বের করা ছাড়া আর কোনো উপায় নেই এখানে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই দুই বিন্দুগামী রেখার ঢাল কত, মানে ঢালের মানটা এম, এম এর মানটা কত, কোটিদ্বয়ের অন্তর যদি করি 2 - 0 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তার মানে 0 - +2, তাহলে দেখেন এদের ঢালের মানটা কত আসছে 1। তাহলে আমরা কি জানি, ঢালের মানটা ইকুয়াল টু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনের মান, তার মানে টেন থিটা ইকুয়াল টু এম, তাহলে টেন থিটা ইকুয়াল টু 1। এখন আপনাকে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, এই যে কোণ উৎপন্ন করে তো এই থিটা, তাহলে থিটা ইকুয়াল টু 10⁻1, তার মানে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে বি নম্বর উত্তর। সবাই কি বুঝতে পারছি? কারো কি সমস্যা আছে? ভাইকে একটু বলেন যে ভাইয়া আমি বুঝি নাই, আমরা আবার বুঝান। গুলনিহান বলছে ম্যাথ এমসিকিউ ক্লাস। সুমাইয়া আক্তার ফারিয়া, এত মন খারাপ কেন রে বোকা মেয়ে, এত মন খারাপ কেন রে, কি হয়েছে বলেন? তুলিতা বাসুম বলছে বি, ভেরি গুড।
কিরে, একজন আরেকজনকে বলে বেব ক্লাসগুলো কর, হোয়াট ইজ দিস বিহেভিয়ার, বুঝলাম না কিছু। আচ্ছা গেল। এখন দেখেন এত রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, আবারও বলছে, একটু আগে বলছে কি এই বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তো দুইটা বিন্দু বলতে পারে আমি ঢালের মান বের করছি, ঢালের মান ইকুয়াল টু টেন থিটা, সেখান থেকে থিটার মান বের করে ফেলছি। এখন বলছে না, এখন আর এটা বলে নাই, এখন বলছে এত রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এখন একটা রেখা দেওয়া আছে, তাহলে একটা সহজ জিনিস শিখাই আপনাদেরকে। ঠিক আছে, আমরা একটা সরলরেখার সাধারণ সমীকরণ কি জানি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। একটা সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে এইটা, ওয়াই ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি। এই ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ইকুয়েশনের ওয়াই, এই এক্সটা কি ইকুয়েশনের এক্স, মানে এগুলো হচ্ছে ইকুয়েশনের চলক। এই এমটা কি নির্দেশ করে, এমটা নির্দেশ করে ঢাল, আর এই সিটা কি নির্দেশ করে, যে রেখাটা এক্স অক্ষে ধনাত্মক এক্স ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করে সেটা বোঝায়। মনে করেন আপনার একটা রেখা এক্স এক্সিস এটা, ওয়াই এক্সিস এটা, একটা রেখা হচ্ছে এই রকম। ঠিক আছে, একটা রেখা হচ্ছে এই রকম, এই রেখার এম দ্বারা আমি বুঝতে পারবো যে এটা থিটার মানটা কত। ঠিক আছে, এম দ্বারা আমি বুঝবো টেন থিটার মান কত, সেখান থেকে থিটার মান পাবো, ওই যে এম দ্বারা এটা বুঝবো। আর সি দ্বারা আমি কি বুঝবো, সি দ্বারা আমি বুঝবো এই যে ওয়াই অক্ষ থেকে, দেখেন তো ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ অংশ সে কাইটা নিচ্ছে না, এই রেখা দ্বারা ওয়াই অক্ষ থেকে এইটুকু অংশ কাটছে না, এই যে সি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আমরা বুঝি। এই সি দ্বারা কি বুঝি, অনেকেই বুঝেন না, সি দ্বারা আসলে কি বুঝি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ অংশ কাটছে। বা মনে করেন আপনার রেখা যদি এরকম হয়, তাহলে আপনি সি দ্বারা কি বুঝবেন, সি দ্বারা বুঝবেন হচ্ছে এই ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে কতটুকু অংশ কাটছে সেটা। ঠিক আছে, তো এটা আপনারা প্রশ্ন করলে এটা বের করবেন যে ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ কত, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে খণ্ডিতাংশ কত, এটা প্রশ্ন করলে বের করবেন, এইভাবে সাজায় নেবেন, তুলনা করে বের করবেন। ঠিক আছে, আদারওয়াইজ দরকার নেই। এখন দেখেন আপনাকে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা তো আমার ঢালের মান, ঢালই তো, তাই না, আলটিমেটলি ঢাল মানে টেন থিটা ইকুয়াল টু এম, তাহলে ওই থিটার মানটাই তো আমাকে চাইছে। তাহলে আমি ঢালের মান বের করতে পারি কিনা সেটা দেখি। ঢালের মান যদি জানি তাহলে আমি বলতে পারবো এম ইকুয়াল টু টেন থিটা, সেখান থেকে থিটার মানটা বের করে ফেলবো, তাই না। আচ্ছা, তাহলে এখন দেখেন এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সাজাবো। এখন এটা কি দেওয়া আছে, 3x প্লাস রুট 3y মাইনাস 10 ইকুয়াল টু 0 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে ওয়াইটাকে এই পাশে রাখি, y ইকুয়াল টু m এর মানটা কত, মাইনাস m এর মান এখনো আসেনি, মাইনাস 3x নিলাম ওই পাশে, প্লাস 10 এই পাশে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব, রুট 3 দিয়ে ভাগ করব। রুট 3 দিয়ে যদি, কারণ এখানে ওয়াইটা সিঙ্গেল আছে, ওয়াইটা সিঙ্গেল আছে, ওয়াইকে সিঙ্গেল রাখবো, ওয়াইকে সিঙ্গেল রাখতে গেলে রুট 3 দিয়ে যদি ভাগ করি এটা কত আসবে, রুট 3x প্লাস 10 বাই রুট 3, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তাহলে দেখেন তো y ইকুয়াল টু mx প্লাস c, এই আকৃতি আসলো না, আসলো। এখানে m এর মানটা কত, m এর মানটা হচ্ছে মাইনাস রুট 3, m এর মানটা কত, মাইনাস রুট 3। সবাই ক্যালকুলেটর ইউজ করেন, টেন থিটা ইকুয়াল টু কত, মাইনাস রুট 3। টেন কত ডিগ্রি মান, মাইনাস রুট 3, সবাই ভাইকে বলেন তো টেন কত ডিগ্রি মান, মাইনাস রুট 3, দেখি কে কে পারি। আল্লাহ, এক একজন উত্তর এক একটা বলছে। এই একজনের ছবি দেখলাম, মেহেরিন সিদ্দিক, উনি কি জানি একটা ছেলে মানুষের ছবি দিয়ে রাখছে। ইভিলাইজ বলছে এ, উম্মে মাহবুবা বলছে এ, তাবাসুম ট্রেনা বলছে বি, নুরুজ্জামান বলছে ডি। হোয়াট ইজ দিস বিহেভিয়ার, এত এত রকমের উত্তর, আবার কারা জানি বি বলে। এত রকম উত্তর হলে কেমনে হবে। টেন কত ডিগ্রির মান, মাইনাস রুট 3, বলেন তো সবাই, দেখি তো কার কার ভাইয়ের সাথে মিলছে, কার কার ভাইয়ের সাথে মিলছে। টেন কত ডিগ্রি মান, মাইনাস রুট 3, বলি সবাই। 1060 ডিগ্রি মান তো জীবনও মাইনাস রুট 3 নেই, 1060 ডিগ্রি মান হচ্ছে রুট 3। ঠিক আছে, 1060 ডিগ্রি মান হচ্ছে রুট 3। ও আপনি কনফিউজ করে দিল, 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস রুট 3। ঠিক আছে, 120 ডিগ্রির মান যদি মাইনাস রুট 3 হয়, ঠিক আছে, আমি একটু চেক করি, তারপর আমার বিশ্বাস নাই, আপনাদেরকে বিশ্বাস করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, 10 120 ডিগ্রি না, 10 120 ডিগ্রি মানে কত, আপনার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ, তাইলে আমি এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস কট 30 ডিগ্রি। এখন আমার চিন্তা করতে হবে কট 30 ডিগ্রি মান কত, কট 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান হচ্ছে আপনার রুট 3/2, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে হচ্ছে যে মাইনাস আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে 10 120 ডিগ্রির মান হচ্ছে 10 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস রুট 3। ঠিক আছে, ভাইয়ের কাছে ক্যালকুলেটার নাই আপাতত, বলতে পারতেছি নাম না এই জন্য। তাহলে 120 ডিগ্রিকে এখন দেখেন তো রেডিয়ানে প্রকাশ করছে, তাহলে 120 ডিগ্রি মানে কত জানেন, 2π/3। 2π মানে কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলেই দেখবেন 120 ডিগ্রি। এটার উত্তর হচ্ছে বি নম্বরটা। ঠিক আছে, আই হোপ কারো আর এই টাইপগুলো নিয়ে কোনো সমস্যা নাই। 8 নম্বর টাইপ সবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, আই হোপ সো। ঠিক আছে, আই হোপ সো, সবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন একটা প্রশ্ন আসছে,
এরকম চিত্র দেওয়া থাকবে অনেক সময় আপনাদের, হ্যাঁ চিত্র দেওয়া থাকলে এখন বলছি কি এই যে এক্স এক্সিস এই যে ওয়াই এক্সিস চিত্র দেখা যাচ্ছে কি, না দেখা গেলে ভাইকে বলতে হবে যে ভাই চিত্র দেখা যায় না। হ্যাঁ তাহলে এই চিত্র থেকে আমি দেখতেছি যে একটা রেখার দুইটা বিন্দু দেওয়া আছে, এই যে একটা বিন্দু এই একটা বিন্দু। হ্যাঁ এ বিন্দুটা কত, এ বিন্দুটা লেখা আছে পাশে -6,0, বি বিন্দুটা কত, বি বিন্দুটা লেখা আছে পাশে 0,-3। ঠিক আছে, এখন বলছে এ বিন্দু এটা, এই যে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, এটা বলছে। হ্যাঁ এখন আপনার বলছে এ বি রেখার ঢাল কত। ঠিক আছে, কি বলছে ভাইয়া, এ বি রেখার ঢাল কত। তো ঢাল কেমনে বের করো অলরেডি শিখাই ফেলছি। ঢাল বের করার প্রসেস কি, ঢাল ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর মাইনাস ভুজ দ্বয়ের অন্তর। তো কোটি দ্বয়ের অন্তর করেন, কোটি কত 0, 0 -3, তার মানে এটা। তারপরে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর -6,0। ঠিক আছে, তার মানে 3 - 6, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে আপনার ঢালের মানটা কত আসলো, ঢালের মানটা আসলো -1/2। সবার কি ভাইয়ার সাথে মিলে গেছে? দেখেন তো সবার কি এ নম্বর আসছে কিনা, বুঝছি সবাই? কারো কি সমস্যা আছে? ভাইয়াকে বলেন, এখনই বলেন, ক্লিয়ার করেন। এ নম্বর উত্তর, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড পোলাপান। ঠিক আছে, টাইপ 9 কি বলছে, বলছে এত বিন্দুগামী সরলরেখাটি ঢাল যদি এত হয় রেখাটার সমীকরণ কত। দেখেন একটা বিন্দুগামী, আমি কিন্তু সিকিউ এটা, হ্যাঁ বা এটা এমসিকিউ যেটাই বলেন একই, এক বিন্দুগামী একটা সরলরেখার ঢাল যদি দেওয়া থাকে ওই রেখার সমীকরণ কি হবে সেটা ভাইয়া লিখে দিচ্ছি। এক বিন্দুগামী, মনে করেন যে x1, y1 বিন্দুগামী একটা রেখার ঢাল যদি m হয় ওই রেখার সমীকরণ হয় হচ্ছে y - y1 = m × x - x1। ঠিক আছে, এক বিন্দুগামী সরলরেখা, এক বিন্দু যদি x1 y1 হয় এবং ঢালটা যদি হয় m, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, y - y1 = m × x - x1। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে ভাইয়া, y - y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 2 = m × m এর মানটা কত 4/5, 4/5 × x - x1, x1 এর মানটা কত -3, তাহলে -x1 আছে, তাহলে +3। আই হোপ সবাই ক্লিয়ার। দুই পাশে 5 দিয়ে গুণ করে দিই, চলেন দুই পাশে যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে কত আসবে, 5y - 10 = 4x + 12। ঠিক আছে, তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে যান, তাহলে 4x - 5y আর হচ্ছে 10কে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, 22 হয়ে যাবে। 22 হয়ে গেলে ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। হ্যাঁ দেখি কোনটা উত্তর, 4x - 5y + 22 = 0। বি নম্বরটা আমাদের উত্তর। কেমন, বি নম্বরটা আমাদের উত্তর। তো খেয়াল করেন একটা বিন্দু দেওয়া থাকলে এবং ঢাল দেওয়া থাকলে আমি কিন্তু এইভাবে ইউজ করব সূত্রটা। হ্যাঁ একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সমীকরণ এইভাবে বের করবো এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, এই সবাই এ বলতেছে কেন, আমি ভুল করছি না আপনারা ভুল করছেন? কে ভুল করছেন যে এটা 4x, হ্যাঁ সবাই ভুল করছে, এটা এ হবে না রে, বি হবে। মাকসুরা মেহেরিন সিদ্দিক ঠিক বলছে, সুবর্ণ দাস ভুল হইছে। y - y1 = m × x - x1। সিয়াম ভাই পুরো সূত্র লিখে খেলাইছে কিন্তু অঙ্কের উত্তর কয় নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন দেখেন পরেরটা কি বলছে, একটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, একটা সরলরেখার উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু দিয়ে যায় এবং x অক্ষে ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ কত। তো দেখেন একটা সরলরেখার উপরস্থ একটা বিন্দু, এই যে দেখেন এত বিন্দুগামী সরলরেখা, এখানে বলছে মূল বিন্দু বা 0 বিন্দুগামী সরলরেখা এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে আমি তো জানি এটার ভ্যালু কত হয়, এই যে দেখেন 1090 ডিগ্রি হয়, তাই না? এটা কত হয় 1090 ডিগ্রি। আর 1090 ডিগ্রি মানে কি, অসংজ্ঞায়িত। 1090 ডিগ্রি মানে কি, অসংজ্ঞায়িত, তাই না? 1090 ডিগ্রি মান কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তার মানে ঢালের মান আপনারা বলে দিচ্ছে মোটামুটি। তাহলে সরলরেখাটা কেমন দেখেন তো, এটা কিন্তু আপনি অঙ্ক করে বের করতে পারবেন না। এই সরলরেখা, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এখন চিন্তা করেন সরলরেখাটা কি বলছে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তো এই বান্দা করছে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তো এই বান্দা করছে, এই বান্দার নাম কি, ওয়াই এক্সিস, তাই না? আর ওয়াই এক্সিসের সমীকরণ কি, x = 0। এই ক্লাসের শুরুতে বলছিলাম আমি ওয়াই অক্ষের সমীকরণ কি, x = 0। তার মানে এই সরলরেখার সমীকরণ হচ্ছে x = 0। এটা কিন্তু অঙ্ক করে বাইর করা যাবে না। এই সরলরেখাটা মূল বিন্দুগামী, দেখছেন মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে আপনার এই যে x = 0 রেখা। এখন আপনাকে যদি অন্যভাবে বলতো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি করছে, ভেরি গুড, এবং সরলরেখাটা হচ্ছে 2 বিন্দুগামী, মনে করেন এই বিন্দুটা হচ্ছে 2 বিন্দুগামী, এরকম যদি আপনারা বলতো, এটা তো 0 বিন্দু বলছে বিধায় x = 0। 2 বিন্দুগামী যদি সরলরেখা হইতো, দেখেন তো এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে কি x এর ভ্যালু কি 2 না, তার মানে এই রেখার সমীকরণ হইতে x = 2। আই হোপ ক্লিয়ার। এই জিনিসটা আরেকবার বলি আমি, এই জিনিসটা অনেকে বুঝেন না। দেখেন x এক্সিস, এইটা x এক্সিসের উপর এই যে মনে করেন এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 0,0 বিন্দু, এই রেখার উপর এই বিন্দুগামী এক্স অক্ষের উপর যদি লম্ব রেখা আঁকি, এর প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান 0 হবে। আবার মনে করেন
এই বিন্দুটা হচ্ছে 2 বিন্দু, এই বরাবর এক্স অক্ষের উপর যদি লম্ব আঁকেন দেখবেন এই প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান হয় 2, এটা প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মানটা কত হবে বা ভুজের মানটা কত হবে 2 হবে। এই বিন্দুটা মনে করেন -2,0 বিন্দু, এক্স অক্ষের উপর এখানে যদি লম্ব আঁকেন এই প্রত্যেকটা বিন্দুতে দেখবেন এক্স এর মান কত আসবে -2 আসবে প্রত্যেকটা বিন্দুতে। হ্যাঁ, সেম কথা ওয়াই অক্ষের বেলায়ও, ওয়াই এর বেলায়ও, ঠিক আছে, এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস এটা। মনে করেন ওয়াই অক্ষের এই বিন্দুটা হচ্ছে কত 0,2 বিন্দুতে, এই প্রত্যেকটা বিন্দুতে দেখবেন এই প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর মান কত হবে ভাইয়া 2 হবে, তার মানে এটা ওয়াই = 2 রেখা, ঠিক আছে। এটাকে আমি কি বলতে পারি x = 2 রেখা বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি x = -2 রেখা বলতে পারি, ঠিক আছে। আই হোপ এইটুকু ক্লিয়ার, এইটুকু যদি ক্লিয়ার হন তাহলে কিন্তু অনেক কিছু বুঝে ফেলার কথা এখন, ঠিক আছে। বুঝছি সবাই? কারো কি সমস্যা হচ্ছে? বোকারামেরা, এই পিচ্চি পোলাপান কনফিউজড হওয়া যাবে না, একদম কনফিউজড হওয়া যাবে না। কে কে আছি ভাইয়ার সাথে একটু জানাই ভাইয়াকে, অনেকক্ষণ ধরে ভাইয়া পড়াচ্ছে আর পড়াচ্ছে, ভাইয়ার পড়ার আর শেষ হয় না, ঠিক আছে। দেখি তো কে কে ভাইয়ের সাথে আছি। আমাদের আর 2টা টাইপ বাকি আছে, এই একটা টাইপ আরেকটা টাইপ, 2টা টাইপ করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ভাইয়ের সাথে আছেন কি? সবার শক্তি সামর্থ্য আছে তো এখনো? সবাই রেডি তো? নাকি কোনো সমস্যা আছে? ভাইকে বলেন দেখি তো কার কি অবস্থা। অঙ্কগুলো সহজ না? সহজ কিন্তু, হ্যাঁ ভাইয়া কিন্তু অলরেডি 3.5-এ চলে আসছে, এগুলো কিন্তু 3.5-এর অঙ্ক, ঠিক আছে। আপনার সরলরেখার মধ্যে 7টা চ্যাপ্টার থাকে, তার মধ্যে আমি 5টা চ্যাপ্টার পুরো আনতে পারি নাই, 5.5 চ্যাপ্টার আনছি মনে করেন, ঠিক আছে। হ্যাঁ 5.5 চ্যাপ্টার আনছি, বাকি 2.5 চ্যাপ্টার নেক্সট দিন করাবো, বাট আজকে হচ্ছে 5.5 চ্যাপ্টার শেষ। তার মানে আপনার সরলরেখা থেকে যেই 6টা বা 7টা আসবে তার মধ্যে 3টা অলরেডি আপনি পারেন, এটা মাথায় রাখেন, এটা আপনার মোটিভেশন, ঠিক আছে, এটা আপনার মোটিভেশন। আচ্ছা দেখেন, একটি সরলরেখার 2টি অক্ষের ছেদাংশের সমষ্টি এবং অন্তর যথাক্রমে এত, তাহলে সরলরেখা সমীকরণ কোনটি? আচ্ছা, এটা যদি বুঝতে হয় এই অঙ্কটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। এখন আপনাকে আমি আরেকটা নতুন জিনিস বুঝাবো, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, হ্যাঁ এইটা হচ্ছে একটা সরলরেখা। তো এখন আপনাকে আমি বলে দিলাম এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে এবং ওয়াই অক্ষ থেকে সে বি পরিমাণ অংশ ছেদ করে, ঠিক আছে। আপনাকে আমি এটা বলে দিচ্ছি, একটা সরলরেখা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে। এখন আপনাকে আমি বললাম যে এই সরলরেখার সমীকরণ কত, এই সরলরেখার সমীকরণ চোখ বন্ধ করে x/a + y/b = 1, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। মানে খালি এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করে আর ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করে এটা জানলেই আপনি হচ্ছে যে ওই মানটা বসায় দিবেন, খালি x/a + y/b = 1। এখন মনে করেন সরলরেখাটা যদি এরকম হইতো, এই বরাবর থাকতো, এই কোয়াড্রেন্টে থাকতো, তাইলে এইখানে দেখেন y এর ভ্যালু হইতো -b, x এর ভ্যালু হইতো -a, তার মানে x/-a + y/-b = 1। সরলরেখাটা যদি এই কোয়াড্রেন্টে হইতো ভাইয়া, এই কোয়াড্রেন্টে কি হয়, এই কোয়াড্রেন্টে দেখেন x এর ভ্যালুটা হইতো আপনার পজিটিভ আর y এর ভ্যালুটা হইতো আপনার নেগেটিভ, তার মানে আপনার সূত্র হয়ে যেত x/a + y/-b = 1, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাইলে এখন দেখেন তো সূত্রটা কি, আমরা এত কিছু মনে রাখবো না, আমরা খালি প্রথমটার ক্ষেত্রে মনে রাখবো যে একটা সরলরেখার ক্ষেত্রে আমাকে যদি এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ দেওয়া থাকে a এবং ওয়াই অংশের ছেদাংশের পরিমাণ দেওয়া থাকে b, তাহলে সরলরেখার সমীকরণ কি x/a + y/b = 1। এই সূত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েক সালে, বিগত যত সালে যত পরীক্ষা আসছে ওই পরীক্ষার মধ্যে এইটা থেকে এমসিকিউ আসে না এমন হয় নাই, এটার অনেকগুলা জাত আছে, এখন আমি সবগুলা জাত দেখাবো আপনাদেরকে, মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সরলরেখাটা কি a b এরকম যদি হয় তাহলে x/a + y/b = 1, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। হ্যাঁ, এখন আপনাকে অনেক সময় প্রশ্ন করতে পারে এই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো খেয়াল করেন সে এক্স অক্ষকে, এটা তো এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে এই বিন্দুটা কত দেখেন তো, এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a, তাহলে এই বিন্দুটা অবশ্যই a,0 বিন্দু, তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষকে a,0 বিন্দুতে ছেদ করে। আবার অনেক সময় বলে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে অবশ্যই এই বিন্দুতে ছেদ করে। এখন দেখেন তো এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে b, তাহলে এই বিন্দুটা কত হবে 0,b বিন্দু হবে, অন্য কিছু হওয়ার কি কোনো সুযোগ আছে? নাই কিন্তু, ঠিক আছে। তার মানে একটা সরলরেখা যদি এক্স অক্ষকে এ পরিমাণ অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে, সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। এখন এ আর বি যদি দেওয়া থাকে, তাহলে এ যদি দেওয়া থাকে আমি জানি সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং সরলরেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটাও আমি জানি, ঠিক আছে। এখন আপনাকে অনেক সময় এটা প্রশ্ন করবে যে সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করলো, এখন আপনাকে বলবে ছেদ করার পরে এই যে দেখেন এক্স অক্ষ থেকে এক পরিমাণ, ওয়াই অক্ষ থেকে একটা পরিমাণ অংশ কাটছে, ভেরি গুড। এখন বলছে কাটার পরে এই সরলরেখাটার
এই অক্ষ দুইটা দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? দেখেন এই সরলরেখাটা যখন এক্স অক্ষকে কাটছে আর ওয়াই অক্ষকে কাটছে, সরলরেখাটা নিজেই কাইটা গেছে, তাই না? এই যে এইখান আর এইখান সরলরেখাটা দেখেন এই ভাগে ভাগ হয়ে গেছে না এই দুইটা অক্ষ দ্বারা? এই দুইটা অক্ষ দ্বারা সরলরেখার খণ্ডিতাংশ কি এইটুকু না? আপনাকে অনেক সময় বলবে এই খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, তো খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? আপনি তো এই বিন্দু আর এই বিন্দু জানেনই, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? দেখেন তো রুট ওভার, দেখেন এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে দেখেন তো এটা খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। তার মানে আপনি যদি a এর মান জানেন আর b এর মান জানেন, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা এইভাবে না করে অন্যভাবেও করতে পারতাম। এই যে দেখেন এটা কি সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কোয়ার করে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে এটার মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এটা কিন্তু অনেকগুলো এমসিকিউ বললাম। প্রথমে বললাম সরলরেখার সমীকরণ, তারপরে বললাম সরলরেখাটা এক্স অক্ষ থেকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, তারপরে বললাম সরল রেখাটার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত সেটা বললাম। ঠিক আছে, এইটুকু যদি বুঝেন তাহলে এখন আমি বলবো সরল রেখাটার মধ্যবিন্দু, সরলরেখাটার যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এই খণ্ডিতাংশের দৈর্ঘ্যের মধ্যবিন্দু কত? তো মধ্যবিন্দু কি আমরা জানি কি, দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে, মনে করেন একটা বিন্দু যদি এখানে হয় x1 y1, আরেকটা বিন্দু যদি এখানে হয় x2 y2, এই দুই বিন্দুর মধ্যবিন্দু কোনটা? দুই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তার মানে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে ভুজদ্বয়ের যোগ করেন 0 প্লাস a বাই 2, তার মানে হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 2 আর হচ্ছে b প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b বাই 2। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন দেখেন আপনাকে যদি বলে একটা সরলরেখা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করছে এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে খুব ভালো কথা। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু কত? আপনি কি এত বেশি হিসাব করবেন? এত বেশি কিন্তু হিসাব করবেন, আপনি খালি লিখবেন a বাই 2, বি বাই 2, এইটা দিয়ে যেটা আসে সেটাই আপনার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আপনাকে যদি বলে যে এটা হয়েছে খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা কত, আপনি ডিরেক্ট করবেন রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a আর b দেওয়া থাকলে এই দুনিয়ার সব করা যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? ভাইয়া এতক্ষণ যা বলছে এগুলো সব ক্লিয়ার? পোলাপান যা যা বলছি সব কি ক্লিয়ার? এগুলো যদি ক্লিয়ার হন তাইলে মনে করেন যে আজকে অনেক কিছু শিখে ফেলছেন। ঠিক আছে, এগুলো যদি ক্লিয়ার হন অনেক কিছু শিখে ফেলছেন। ভাই আর বেশিক্ষণ ক্লাস নিব না, 10-এর পরে আরেকটা টাইপ আছে 11, তো এইগুলো করে যাই, 10 শেষ করে যান অ্যাটলিস্ট। 10 শেষ করলে অনেক কিছু কমন পাবেন আজকে প্র্যাকটিস করার সময়। তাহলে এখন দেখেন একটি সরলরেখা দুটি অক্ষের ছেদাংশের সমষ্টি এবং অন্তর যথাক্রমে হচ্ছে 9,5। সরলরেখার সমীকরণ কোনটি? দেখেন যখনই বলছে দুইটা অক্ষকে ছেদ করছে, দুইটা অক্ষকে ছেদ করা মানেই সরলরেখাটা এইভাবে কল্পনা করে নেবেন যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এরকম কল্পনা করে নেবেন। এখন বলছে কি সরলরেখাটার দুইটা অক্ষের ছেদাংশের সমষ্টি, এই অক্ষের ছেদ করছে এইটুকু, এই অক্ষের ছেদ করছে এইটুকু, তাহলে সমষ্টি মানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 9 বলছে আপনাকে। আবার বলছে ছেদাংশের যে অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তার মানে এই দুটার বিয়োগ করেন, বিয়োগফলটা কত? 9 বা 5, এটা বলছে। এখন বলছে সরলরেখার সমীকরণ কোনটি? তো সরলরেখার সমীকরণ জানতে হলে a আর b এর ভ্যালু জানা লাগবে। তাহলে দেখেন তো এই দুইটা সমীকরণকে যদি যোগ করে দেই তাহলে a এর ভ্যালু কত আসবে? 9 5 14, a এর ভ্যালু আসছে 7, আর b এর ভ্যালু কত? a এর ভ্যালু 7 বসালে b এর ভ্যালু আসবে 2। ঠিক আছে, a এর ভ্যালু 7 বসালে b এর ভ্যালু কত আসবে? 2 আসবে। দেখছেন অলরেডি বের হয়ে গেছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত? x/7 প্লাস y/2 ইকুয়াল টু 1। তো দুই পাশে 14 দিয়ে গুণ করেন, 14 দিয়ে গুণ করলে কত আসবে? 2x প্লাস 7y ইকুয়াল টু 14। তার মানে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এই যে দেখেন 2x প্লাস 7y ইকুয়াল টু 14, এই নম্বরটা হচ্ছে উত্তর। সবাই কি বুঝতে পারছি? দেখেন অঙ্কটা দেখতে যত কঠিন মনে হয় অঙ্কটা কিন্তু আসলে অত কঠিন না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে ভাইকে বলেন যে ভাইয়া এটা বুঝছি। ঠিক আছে, এখন দেখেন কি বলছে, এত বক্ররেখা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এ বি সরলরেখা সমীকরণ নিচের কোনটি? দেখেন চিত্র আঁকেন, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে, এটা শুনলেই আমার মাথার মধ্যে ক্লিক করতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। ঠিক আছে, এখন মনে করেন কি বলছে, এত একটা বক্ররেখা আছে, এই যে বক্ররেখা এটা, এই বক্ররেখাটা করছে কি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, এই যে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে এখন দেখেন তো এক্স অক্ষকে যদি একটা বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুতে কি ওয়াই এর মান 0, এটা না ভাইয়া বলছি? এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুতে ওয়াই এর মান 0। তাহলে এই সরলরেখাটা, এই বক্ররেখাটা যদি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, এখানে ওয়াই এর মানটা কত হবে? 0 হবে। তাহলে ওয়াই এর মান 0 হইলে এখানে এক্স এর মান কত হবে? এখান থেকে আমি কিন্তু পেয়ে যাব। দেখেন ওয়াই এর মান যদি 0 হয় এটা কত? -1, 2/2 প্লাস এক্স, তার মানে 2 প্লাস এক্স ইকুয়াল টু -1 থাকলো, আর হচ্ছে যে আপনার এক্স ইকুয়াল টু কত চলে আসলো? -3।
এক্স ইকুয়াল টু কত -3। তার মানে সরলরেখাটা এক্স অক্ষকে -3, 0 বিন্দুতে ছেদ করে। আবার সরলরেখাটা যখন ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে যখন ছেদ করে এই ওয়াই অক্ষের উপরস্থ এক্স এর মানটা কত হবে? ডেফিনেটলি 0 হবে। ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা ডেফিনেটলি কি হবে? 0 হবে। তাহলে ওয়াই অক্ষের উপরে যদি এক্স এর মানটা 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 1 + 2/x। আচ্ছা, এক্স এর মান যদি 0 হয় এটা কত আসবে? 1 + ½ ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 3/2। তার মানে এটা হবে 0,3/2। তাহলে দেখেন তো সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করায় এই যে এটার ভুজ আর কোটির মান বের করে ফেলছি। এই যে কিভাবে, এই যে বক্ররেখাটা এক্স অক্ষকে যখন ছেদ করছে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে আপনার ওয়াই এর মান কত হয়? 0 হয়। তো ওয়াই এর মান 0 বসাইছি সমীকরণে, এক্স এর মান চলে আসছে, তাহলে এক্স এর মান পাইছি। সেম ভাবে ওয়াই অক্ষকে যখন ছেদ করে তখন এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0 বসাইছি, তাহলে ওয়াই এর মানটা চলে আসছে। ঠিক আছে, তাহলে দুইটাই পাইছি। তাহলে এখন দেখেন এই বক্ররেখাটা, এই যে এই বক্ররেখাটা যে এ আর বি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, এই যে দেখেন এই বক্ররেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এখন আপনার বলছে এ বি সরল রেখার সমীকরণ বের করো। তাহলে দেখেন আমি অলরেডি এইটুকু দৈর্ঘ্য জানি -3, মানে দৈর্ঘ্য না, এইটুকু পজিশন জানি -3, আবার অলরেডি এইটুকু পজিশন জানি কত? 3/2। ঠিক আছে, এইটুকু জানি। তাহলে এ বি রেখার দৈর্ঘ্য কত হবে? এ বি রেখার দৈর্ঘ্য ডেফিনেটলি হবে x/a, এর মানটা কত? এর মানটা হচ্ছে -3 প্লাস y/b, বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 3/2 ইকুয়াল টু 1। এই হচ্ছে সরলরেখার সমীকরণ, তাই না? এই হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে এখন আমরা দুই পাশে 3 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, দুই পাশে যদি 3 দিয়ে গুণ করে দিই এটা -x আসবে, আর 3 দিয়ে যদি গুণ করি এটা আসবে +2y, আর 3 দিয়ে গুণ করলে এটা 3ই থাকে, তাহলে মাইনাস দিয়ে গুণ করেন, x - 2y ইকুয়াল টু -3, x - 2y ইকুয়াল টু -3। তাহলে দেখেন আপনার উত্তর হবে এই এক নম্বরটা, x - 2y + 3 হবে আপনার উত্তর, এই সি নম্বরটা। এই যে দেখেন x - 2y, 3টাকে এই পাশে আনেন, তাহলে এই সি নম্বরটা হবে আপনার উত্তর। কেমন, সবাই কি ক্লিয়ার? কারো কোথাও সমস্যা আছে? ভাইকে বলি, দেখি কে কে বুঝি নাই, কে কোন জায়গাটা বুঝি নাই আমারে বলেন। একজন বলছে, প্রিয়তি আপু বলছে ভাইয়া এই জায়গাটা আরেকবার বুঝান। আচ্ছা, এটা একটু কঠিন ছিল, তো এটা আরেকবার বুঝাই আমি। দেখেন কি বলছে, একটা বক্ররেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, এই যে হলুদটা হচ্ছে বক্ররেখা, বাঁকা রেখা, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে। তো এক্স অক্ষকে যেই বিন্দুতেই ছেদ করে সেই বিন্দুতে ওয়াই এর মান কি হয়? 0 হয়। এটা না আমি শিখাইছি। তাহলে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে এই সমীকরণটা, সেই বিন্দুতে ওয়াই এর মানটা কত? 0। তাহলে ওয়াই এর মান 0 বসাই দিছি, 1 + 2 + x। তাহলে যেই বিন্দুতে ওয়াই এর মান 0 সেই বিন্দুতে এক্স এর মান কত? -3,0, মানে সেই বিন্দুতে এক্স এর মানটা কত? -3। তাহলে এই বিন্দুতে যদি ওয়াই এর মান 0 হয়, এই বিন্দুতে এক্স এর মান পাইছি। সেম ভাবে এই বিন্দুতে এক্স এর মানটা যদি 0 হয়, এই বিন্দুতে ওয়াই এর মান বের করছি। করলাম না? করলাম। এখন আপনাকে বলছে এই রেখাটা যদি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে যদি বি বিন্দুতে ছেদ করে, তাইলে এ বি রেখার সমীকরণটা কত? তাহলে দেখেন তো, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলে এইটুকু দৈর্ঘ্য জানি, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এইটুকু দৈর্ঘ্য জানি। তাহলে এ বি রেখার দৈর্ঘ্য কি? x/a + y/b = 1। এই যে x/a + y/b = 1, এটা লিখছি, ক্যালকুলেশন করছি, সি নম্বরটা উত্তর আসছে। কারো কি কোনো সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে? ক্লিয়ার? নুরুজ্জামান বুঝি নাই, তুলি তাবাসসুম বুঝি নাই, কে কোথায় বুঝি নাই? নুরুজ্জামান বুঝি নাই, তুলি তাবাসসুম বুঝি নাই? না বুঝলে বলেন, আবার বলবো। না বুঝলে বলেন, আবার বলবো। যারা বুঝছি তারা নেক্সটে যাই, ঠিক আছে? সময় আর বেশি নাই, সাদাব ভাই ক্লাস শুরু করে দিবে। এই যে এই 3টা করেন, আর যারা বুঝি নাই তারা আমাকে বলেন যে বুঝি নাই, আমি আবার বুঝাবো, টেনশন নাই। একবার বলেন যে কেউ একজন বুঝি নাই, আমি আবার বুঝাবো, পুরো অঙ্ক করবো। আচ্ছা দেখেন, এটা দেখেন কি বলছে, এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন একটা রেখা বলছে x + 2y + 7 = 0। এই রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবর্তী স্থানাঙ্ক বলা মানে কি? বলা মানেই হচ্ছে আমার রেখাটা অবশ্যই এই রকম হবে। তাহলে এই রেখাটা আমি একটু বের করি, এটা কেমন দেখেন তো। x + 2y = -7 লেখা যায় না? যায়। তাহলে -7 দিয়ে ভাগ করেন, ভাগ করলে কত? x - 7 + y / -7/2 = 1। এই যে x/a + y/b = 1 আকৃতিতে নিয়ে আসছে এটার ভাগ দিয়ে, ঠিক আছে? তাহলে x/a যদি হয়, তার মানে এইটুকু অংশ হচ্ছে -7, ঠিক আছে? এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে -7, আর এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে -7/2। আই হোপ ক্লিয়ার। এটা কিসের মান? a এর মান। এটা কিসের মান? b এর মান। এখন আপনারা কি বলছে, এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এত রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কতটুকু দেখেন তো? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ হচ্ছে এইটুকু, ভাইয়া দেখাইছি। এটার মধ্যবর্তী বিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি শিখাইছিলাম? a/2, b/2 শিখাইছিলাম না? তাহলে a/2 কত? -7/2। b/2 কত? -7/4। শেষ। কোথায়? এই যে এটা উত্তর। এটা
এত রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে না? দৈর্ঘ্য মানে কি? এই যে খণ্ডিতাংশ মানে হচ্ছে এইটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য কত? √a² + b²। তাহলে এখান থেকে এই সমীকরণটাকে আমি আকার দিয়ে নিব 3x + 4y = 12। তাহলে 12 দিয়ে ভাগ করি, x/4 + y/3 = কত? 1। তাহলে a এর মান 4, b এর মান কত? 3। তার মানে √4² মানে 16 আর √b² মানে b² মানে কত? 9। তার মানে 16 + 9 মানে কত? 25। 25 মানে কত? উত্তর হচ্ছে 5। তার মানে মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কিন্তু 5। ঠিক আছে, তারপর বলছে এত সরলরেখা দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত? x অক্ষের খণ্ডিতাংশ মানে হচ্ছে খালি এইটুকু অংশ, a এর মান জানতে চাইছে। তাহলে 5x + 9y = কত? -25। একটু আকৃতি দিয়ে নিলাম, হ্যাঁ আকৃতি দিয়ে নিব এখন। তারপর -25 দিয়ে ভাগ করে দিব। -25 দিয়ে যদি ভাগ করি, x/-5 + y/-25/9 = 1। তার মানে x অক্ষ থেকে -5 পরিমাণ অংশ কাটছে, x অক্ষ থেকে -5 পরিমাণ অংশ কাটছে। এখন দেখেন x অক্ষের খণ্ডিতাংশ কত একক? x অক্ষের খণ্ডিতাংশ -5 একক। ঠিক আছে, x অক্ষের খণ্ডিতাংশ কত? -5 একক। এখন যদি বলতো খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত একক, দৈর্ঘ্য বললে আবার আমি পজিটিভ নিতাম। খণ্ডিতাংশ বলছে মানে কতটুকু খণ্ডিত করছে, খণ্ডিত করছে মানে কতটুকু কাটছে। ও x অক্ষের ঋণাত্মক দিক থেকে -5 একক অংশ কাটছে, তাহলে খণ্ডিত অংশ কতটুকু? -5। ওকে ফাইন। কিন্তু যদি খণ্ডিতাংশের দৈর্ঘ্য বলতো তাহলে আমি কিন্তু 5 নিতাম। ঠিক আছে, খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? 5, মানে -5 একক অংশই কাটছে। এখন দৈর্ঘ্য যখন বলে, দৈর্ঘ্য তো সবসময় পজিটিভ হয়, তাহলে ওটা 5 হয়ে যেত। ঠিক আছে, এই হচ্ছে কথা। কথার কিছু মারপেচ আছে, মারপেচগুলো বুঝছি। কারো কি সমস্যা আছে? বোকারামেরা সবাই বুঝছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? কেন কোনটা সেটা কিন্তু ভাইয়া বলতেছি, হ্যাঁ কেন কোনটা সেটা কিন্তু বলতেছি। আচ্ছা দেখেন, এখন এখান থেকে আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে, আর 3 মিনিট পড়াবো। কি বলছে? নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও, এরকম প্রশ্ন আসবে। এত = 0 এবং এত = 0 দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এক্স অক্ষের রেখা দুটি যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, এক্স অক্ষের সাথে রেখা দুইটি যেই ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এখন দেখেন এই হচ্ছে আপনার একটা রেখা, এই হচ্ছে আরেকটা রেখা। ঠিক আছে, তো এখন এই রেখা দুইটার সাথে হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই অঙ্কটা আপনারা আজকে মনে হয় আর করানো গেল না। ঠিক আছে, এই অঙ্কটা আজকে করাবো না, এই অঙ্কটা কালকে করাবো। আপনাকে এখানে আমি আরেকটা অঙ্ক করাইতে চাই, সেই অঙ্কটা আমি ভুলে গেছিলাম করাইতে। ঠিক আছে, সেই অঙ্কটা কি? আপনাকে যদি বলে, এই যে মাত্র মনে পড়ছে, আপনাকে যদি বলে যে এরকম খণ্ডিতাংশ দেওয়া আছে, তাইলে এই যে এই খণ্ডিতাংশ দ্বারা যেই ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এখানে ভূমি কত? a ইন্টু উচ্চতা কত? b পরিমাণ উচ্চতা আছে। তার মানে হাফ ইন্টু ab দিয়ে আপনি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেন। সেমভাবে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ab। ঠিক আছে, এইরকম যদি থাকে, এই চিত্র থেকে যদি আপনাকে বলে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ab, এর মান কত? 7, b এর মান কত? 2, তাহলে হাফ ইন্টু 14, তার মানে 7 হচ্ছে এটার ক্ষেত্রফল। তারপরে এইটা দ্বারা যেই ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু আপনার 3 ইন্টু 3/2। এখানে কিন্তু -3 নিয়েন না আবার, হ্যাঁ। আচ্ছা, আই হোপ সবাই এটুকু ক্লিয়ার, সবার কি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাইলে এই অঙ্কটা করেন। এই ক্ষেত্রফলের অঙ্কটা আমি নেক্সট দিন করাবো আপনাদেরকে, এটা ভিন্ন জিনিস। ঠিক আছে, এইটা করেন, এটা করেন। একটা সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এই যে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। এটা বলতে সমদ্বিখণ্ডিত হয় মানে কি? এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। তাইলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে সরলরেখাটার সমীকরণ কত? তাহলে আমি বলছি না এরকম যদি চিত্র হয়, এটা মানে কি? a/2, b/2। তাহলে এখন চিন্তা করেন তো, a/2 = যদি 2 হয়, মধ্যবিন্দুটা যদি a/2 = 2 হয়, তার মানে a = কত? 4, b/2 = যদি 3 হয়, b = কত? 6। সরলরেখার সমীকরণ কত? x/a + y/b = কত? 1। তাহলে 12 দিয়ে গুণ করেন, 3x + 2y = 12। এই হচ্ছে সরলরেখার সমীকরণ। 3x + 2y -12 = 0। এই যে বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। সবাই কি ধরতে পারছি? কারো কি সমস্যা আছে? টাইপ 11 নেক্সট দিন করাবো, যেহেতু সাদাব ভাইয়ের ক্লাস আছে আজকে আর পড়াবো না। টাইপ 11 নেক্সট দিন, ঠিক আছে ভাইয়া? যারা আছি তারা একটু আমাকে জানান তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। জানানোর পরে আপনাদের ছুটি। বলছিলাম না 3 মিনিট পড়াবো, ঠিক 9:27 বাজে, 1 মিনিটের মধ্যে ছুটি দিব এখন। ঠিক আছে, কালকে আমি হচ্ছে টাইপ 11 প্লাস হচ্ছে অন্যান্য টাইপগুলো করাবো। প্লাস মনে রাখবেন এই অঙ্কটা আগামীকালকে আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে, তো এই অঙ্কটা আগামীকালকে আমরা ইনশাল্লাহ করব। তো যাক, এখন সবার কি অবস্থা আমাকে একটু জানাই। যারা আসি তারা আমাকে একটু জানায়া যান যে ভাইয়া ওকে বুঝছি বা কিছু সমস্যা, বা ভাইয়া এভাবেই পড়ান। ঠিক আছে, যদি জানান তাইলে এখনই হচ্ছে আল্লাহ হাফেজ। দেখি আপনারা কে কি বলেন।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকটা সময় নিচ্ছি ভাইয়া, প্রায় 2 ঘন্টা সময় নিচ্ছি, কিন্তু বুঝায় বুঝায় করার জন্য 2 ঘন্টা সময় নিচ্ছি, ঠিক আছে? তো একবার ভালো করে বুঝেন, বাসার মধ্যে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ খুব খুব ভালো হবে, ঠিক আছে? আপনাদের ভালো মন্দ দেখবো কমেন্ট। এখন আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।